আপু, এই আপু, শুনছো? শুনছি, বল। কি হয়েছে জানো? না বললে জানবো কি করে? তুমি সেলাই করা রাখবা? আমি যে কিছু বলছি তাতে তোমার কোনো মনোযোগই নেই। আরোহী বোনের দিকে তাকিয়ে মুচকি হাসে, হাতের কাজ থামালো। এক দৃষ্টিতে কতক্ষণ ছোট বোনটাকে দেখলো, মনে মনে ভাবলো, সোনিয়া আসলেই খুব সুন্দর। আমার বোনটা পুরাই পরীর মতো হয়েছে। অবশ্য মাও তো কত সুন্দর, কিন্তু আমি এই আপু, কি ভাবো? একটা কথা বলতে আসছিলাম আমি। কই না তো, কিছু না। বল, কি বলবি? এই যে কাজ রাখলাম। আব্বা তোমার জন্য ছেলে দেখছে জানো? আজ দেখতে আসবে তোমাকে। ছেলে নাকি হেবি সুন্দর জানো? আবার আমি কতবার বারণ করেছি আব্বাকে। আব্বা কেন এমন করছে? আমি বিয়ে করব না। বিয়ে করবি না তো কি তোকে ঘরে খুঁটি দিব? মা প্লিজ, আমি বিয়ে করব না। আর জানোই কেন করব না, তারপরও বারবার কেন এমন সংসেজে পাত্রপক্ষের সামনে যে বসতে বলো? যতদিন বিয়ে না হয় ততদিন এমনই বসবি। কম তো ছেলে দেখলো না এই পর্যন্ত 17টা বিয়ে ভাঙলো। তোকে কত বলি একটু সেজেগুজে থাক। তুই কি সোনিয়ার মতো সুন্দরী? তা তো না, তোকে একটু সেজেগুজে থাকতে বলি। কি সাদে! তুই এখন সোনিয়ার সাথে পার্লারে যাবি। হ্যাঁ আপু, চলো পার্লারে যাই, ওনারা তো বিকালেই আসবে। আমি পার্লারে যেতে পারবো না। বিয়ে হলে এই চেহারাতেই হবে, না হলে নেই। কেউ যদি আমার রূপ দেখে বিয়ে করতে চায় তাহলে আমি সেই বিয়ে করবও না। আল্লাহ আমাকে এমন বানিয়েছেন, আমি নিজে হইনি। চুপ থাক তুই। সবার আগে রূপটাই খোঁজে। এমন কালা মাইয়া কেউ বিয়ে করতে চায় না। তোকে বিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছি। তোরে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচি। সোনিয়াও বড় হচ্ছে। মায়ের কথা শুনে আরোহীর কষ্ট হলো ভীষণ। অবশ্য মা সবসময় এমন বলে, তবু কেন যে কষ্ট হয় বুঝে না আরোহী। আরোহী মায়ের দিকে চেয়ে হেসে বলল, তোমরা বরং সোনিয়াকেই বিয়ে দাও। আমি তো বারণ করছি না। আর আজ যারা দেখতে আসবে তাদের এমনিতেই আমাকে পছন্দ হবে না। তার চেয়ে বরং সোনিয়াকে দেখাও। ও সুন্দর, দেখলেই পছন্দ হবে। শুনলাম ছেলেও নাকি সুন্দর আছে, তাই বলছি সোনিয়াকে দেখাও। মারবো এক চর। বড় বোনকে রেখে ছোট বোনকে কেউ বিয়ে দেয়? কি বলবে সবাই? এত কথা শুনতে চাই না। যা বলছি তা কর। সোনিয়ার সাথে পার্লারে যা। ছোট বোনকে দেখেও তো শিখতে পারিস কিছু। আমি যে এইসব সাজগোজ পছন্দ করি না তা জানো মা। শুধু শুধু এইসব বলো না তো। হ্যাঁ, সেই তোর। আর কি, সব জ্বালা তো আমার। কি খেয়ে তোকে পেটে ধরেছিলাম কে জানে। আল্লাহ আমার গর্বে এমন কালা মেয়ে কেন দিল? আরোহী মায়ের যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আপু, সত্যিই তুই পার্লারে যাবি না? চল না, দেখলি তো মা কত কি বলে গেল। তুই তোর কাজে যা, আমি কোথাও যাব না। কিন্তু আপু একটু। তোকে যেতে বসি সোনিয়া, যা এখান থেকে। সোনিয়া বোনের চোখের দিকে তাকিয়ে ভয়ে চলে গেল। সোনিয়া যেতেই আরোহীর চোখ দিয়ে টপ করে পানি পড়ল। গায়ের রঙে কি সব, গুণ কি কিছু না? আমি তো আর ইচ্ছে করে কালো হইনি, তাহলে আমাকেই কেন দোষে সবাই? আমি আরোহী, বাবা মায়ের বড় সন্তান। বাবা একজন কৃষক, মা গৃহিণী। আমি ইংলিশে অনার্স করেছি, আর ছোট বোন ওই যে সোনিয়া, ও ক্লাস 11-এ পড়ে। জন্মের পরেই কালো রঙের জন্য সকলের অবহেলিত। তবে একজন আছে যার কাছে আমি তার রাজকন্যা, আর সে হলো আমার বাবা। বাবা বলতো আমি যেদিন পৃথিবীতে এলাম সেদিন নাকি আমাদের ছোট্ট বাড়িটায় শিউলি গাছে অনেক ফুল ফুটেছিল। চারদিকে নাকি ফুলের গ্রানে মাতোয়ারা হয়েছিল, তাই বাবা আদর করে শিউলি বলে ডাকতো আমাকে। এখনো ডাকে। আমি জন্মের পর নাকি বাবার কাজের পাশাপাশি ব্যবসা হয়, আমাদের অবস্থার আরো উন্নতি হয়। সেই বছরই বাবা ওদের গ্রামের চেয়ারম্যান হন। তবে মা কখনোই আমাকে ভালো চোখে দেখেননি, কারণ ওই যে আমি কালো। বাকি কথা পরে জানতে পারবেন। শিউলি মা, দরজা আটকে রেখেছে কেন? দরজা খোলো মা। বাবার ডাকে আরোহীর চোখের পানি মুছে দরজা খুলল, হাসি মুখে বলল, আব্বা, তুমি এসো। কি হয়েছে মা, চোখ মুখ এমন লাগছে কেন? মা কিছু বলেছে? না, মা কি বলবে, কিছু বলেনি তো। আমি জানি না, বলতে হবে না। কেউ না জানুক, আমি তো জানি। আমার মেয়ে কত লক্ষ্মী। আমার মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আলোয় ভরে যাবে। আরোহী কিছু না বলে মুচকি আসলো। আরোহীর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার বন্ধু রফিককে তো চিনো? জি আব্বা, রফিক আঙ্কেল তো খুবই ভালো মানুষ। কিছুদিন আগে না আসলো আমাদের বাসায়। হ্যাঁ, রফিকের একটা ছেলে আছে। ও
ওই জন্যই তোমায় চেয়েছে। রফিক তোমায় ভীষণ পছন্দ করে। আমার সাথে সেদিন কথা হলো, তখন তোমার কথা উঠতেই প্রস্তাব দিল। আমিও হ্যাঁ করে দিয়েছি। এখন তুমি কি বলো? তোমার মত না নিয়েই হ্যাঁ করে দিয়েছি। তুমি কিছু মনে করো না। এইভাবে বলো না আব্বা। তুমি তো জানো আমি কেন বিয়ে করতে চাই না। আর রফিক আঙ্কেলের ছেলেরও তো একটা মত আছে, সে কি আমায় পছন্দ করবে? ওইসব নিয়ে ভেবো না। রফিক তো আর এমনি এমনি বলিনি। ওর কাছে তোমায় দিলে আমিও নিশ্চিন্তে থাকবো। রফিক তোমায় নিজের মেয়ের মতোই দেখবে। জানো তো ওর কোনো মেয়ে নেই, একটাই ছেলে। জি আব্বা, আপনি যা ভালো বোঝেন। আমার লক্ষ্মী মা। সন্ধ্যায় ওরা আসবে। এমনও হতে পারে আজকেই বিয়ে করে নিয়ে যেতে পারে। তুমি তৈরি থেকো। আরোহী চুপ করে শুনল। আরোহীর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ছেলে যেতে উদ্যত হলো, তখনই আরোহী ডাকলো। আব্বা, হ্যাঁ মা, বলো। ছেলের সাথে একটু কথা বলে দেখো, তার মত ছাড়া এ বিয়ে হবে না আব্বা। তুমি ভেবো না আম্মা। আরোহী হাসল। আরোহীর বাবার হেসে চলে গেল। ওরা যখন তখন এসে পড়বে, কত জোগাড় বাকি। ওদিকে বাবা, আমি ওই কালো মেয়েকে বিয়ে করতে পারবো না। মৃদুল, মুখে মুখে কথা বলবে না। আরোহী কত ভালো মেয়ে জানো তুমি? গায়ের রং দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবে? বাবা, বিয়েটা আমি করব, সারা জীবন আমি থাকবো। আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, সে তো তোমার পছন্দ। তো ওই উচ্ছৃঙ্খল মেয়ে নীলা, একটা কথা শুনে রাখো, বিয়ে তোমাকে আরোহীকেই করতে হবে। এটাই আমার শেষ কথা। তুমি আমাকে জোর করতে পারো না বাবা। আমার জীবন সঙ্গী আমি ঠিক করব, তুমি না। মৃদুল, আপনি একটু শান্ত হন। এভাবে উত্তেজিত হবেন না, শরীর খারাপ করবে আপনার। তোমার ছেলেকে বোঝাও, ওর বিয়ে আরোহীর সাথেই হবে। না হয় আমার সম্পত্তি এক অংশও পাবে না ও। আমি বুঝাচ্ছি ওকে, আপনি ঘরে যান। বুঝিয়ে তৈরি হতে বলো, ও বাসায় যাবো আমরা। মা, আমি এই কালো মেয়েকে বিয়ে করব না, কিছুতেই না। দেখ বাবা, মেয়েটা খুব ভালো, গায়ের রংটা শুধু কালো। তুই ওকে ভালো করে দেখিস, ওর মধ্যে কত মায়া, আর অনেক গুণীও। সে যাই হোক, তাও আমি বিয়ে করব না। আমার বন্ধু মহলে একটা ইমেজ আছে মা। আর তাছাড়া আমি লিমাকে ভালোবাসি। বিয়ে করলে ওকেই করব। লিমাকে তোর বাবা কখনোই মেনে নেবে না, আর তোর বাবা তোর ভালোই চায়। মৃদুল, তুই আর জেদ করিস না বাবা, বাবার কথা মেনে নে। মানুষটা কথা দিয়েছে, তুই তো জানিস তোর বাবা কখনো কথার খেলাপ করে না। তাই বলে যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে আর আমি চুপচাপ মেনে নিব? আচ্ছা, আগে গিয়ে মেয়েটাকে দেখ। ছবিতে কি অত বোঝা যায়? সরাসরি দেখ, তারপর না হয় মেয়েটার সাথে কথা বলে বিয়েটা না করে দিস। এখন আর কথা বাড়াস না বাবা। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চুপচাপ রেডি হয়ে নে এখন। মৃদুলের মা চলে যেতেই ঠাস করে দরজা আটকে বসে রইল মৃদুল। আরোহীর ছবিটার দিকে এক নজর তাকিয়ে বলল, আমি এই মেয়েকে কোনো মতেই বিয়ে করব না। ইস, দেখলেই বমি পাচ্ছে। এত কালো কেউ হয়? আমি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছি কি এই কালো মেয়েকে বিয়ে করার জন্য? লিমা কত সুন্দরী, কত স্মার্ট, আর বাবা কিনা এই বিশ্রী দেখতে মেয়েটার সাথে আমার বিয়ে দিতে চাইছে। এরে বিয়ে করলে আমি মুখ দেখতেই পারবো না। না না, একে আমি কিছুতেই বিয়ে করব না। বাবা যাই বলো, খুব শখ হয়েছে না তোমার বিয়ে করাচ্ছি বিয়ে আমাকে। মৃদুলের নিজের মনের কথা বলার মধ্যেই ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে নিলাম লিমা কল করেছে। ফোন রিসিভ করতেই, মৃদুল ডার্লিং, তোমায় কত করে কল দিচ্ছি, ধরছো না কেন? আমি খেয়াল করিনি লিমা। কি হয়েছে জান তোমার? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, তুমি কি কিছু বলবে? কিছু একটা যে হয়েছে তা বেশ বুঝতে পারছি, বলো আমাকে। মৃদুল অনিচ্ছা সত্ত্বেও সব খুলে বলল। তা শুনে লিমা বলল, কি বলছোটা কি এসব ডার্লিং? তুমি এমন করতে পারো না। আমার কি হবে? লিমা, কান্না করো না তো। আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। তুমি কি সত্যি ওই মেয়েকে বিয়ে করবে ডার্লিং? তোমার কি এটা মনে হয় এই কালো মেয়েকে বিয়ে করব আমি মৃদুল? তাহলে কি করবে এখন? আঙ্কেলকে কি বলবে? তুমি কিন্তু একদমই বিয়ে করবে না মৃদুল। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি লিমা। তুমি ভেবো না এই বিয়ে হবে না। আমার উপর তোমার বিশ্বাস নেই নাকি? তোমায় আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি জান। মৃদুল মুচকি হাসলো। লিমার সাথে টুকটাক কথা বলে রেখে দিল। মৃদুল কল রাখতেই, যার শালা, কি হলো এটা? মৃদুল সত্যি সত্যি যদি বিয়ে করে নেয়, তখন আমার সোনার ডিম পাড়া হাঁসটা এভাবে ফসকে যেতে পারে না। অবশ্য মৃদুলের ওপর বিশ্বাস আছে, এই বিয়ে করবে না। আর করলেই কি, আমি কি আর ওকে ভালোবাসি নাকি? একবার আমার প্রপার্টি পাই, তারপর আমাকে আর পাই কে?
লিমার শয়তানি হাসি দিয়ে ওর আর এক বয়ফ্রেন্ডকে কল করলো। ফোন রিসিভ হতেই বলল, হেই জান, তুমি কল দিয়েছিলে? হ্যাঁ, তোমায় ব্যস্ত দেখালো। কার সাথে কথা বলছিলে? মা ফোন দিয়েছিল, বাবার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে আঙ্কেলের? বাবা হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু সমস্যা হলো কি সমস্যা? 1 লাখ টাকার শর্ট পড়েছে। তুমি তো জানোই আমার অ্যাকাউন্ট লক করা, কি যে করি। এই ব্যাপার? আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি আমার সাথে দেখা করো, আমি দিচ্ছি। কিন্তু তার বিনিময়ে তোমায় আমাকে কি দিতে হবে জানো তো? হ্যাঁ জানি, সমস্যা নেই, আমি আসছি, তুমি জায়গাটা টেক্সট করে দিও। ওকে সোনা, তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করব। কাল কেটে গেল। শালা লুচ্চা, আমি জানতাম এমন কিছুই বলবে। এসব ছেলেরাও না শুধু শরীর খোঁজে, কি আর করার, আবার একবার নিজেকে বিলিয়ে দিতে হবে। গরিব ঘরের মেয়ে লিমা পড়াশোনার জন্য ঢাকায় আসে, কিন্তু পরিবারের এত সামর্থ্য না থাকা এই পথই বেছে নিয়েছে। বড়লোকের ছেলের সাথে ভালোবাসার নাটক, তারপর শারীরিক সম্পর্ক আর গাড়ি গাড়ি টাকা। মৃদুলকে যে ভালোবাসে তা নয়, ওর বাবার সম্পত্তির উপরে লোভ। মৃদুলেও অনেকবার বলেছে ইন্টিমেট হওয়ার জন্য, কিন্তু তার এক কথা, না লিমা, বিয়ের আগে কিছু নয়, বিয়ে হোক তারপর বাকি সব। তোমায় হালালভাবে নিজের করে নিতে চাই। বিয়ের পর তো তুমি আমারই, তখন না হয় হবে বাকি সব। আরোহী, তোর হলো, ওরা চলে এসেছে। হয়ে গেছে মা, আমি আপুকে নিয়ে আসছি। জলদি আয়, ওরা অপেক্ষা করছে। আপু এবার রেডি হয়ে নে, বসে আছে সবাই। আমার ইচ্ছে করছে না। শুনেছি সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। সে কি আমায় পছন্দ করবে? শুধু শুধু আবার অপমানিত হতে হবে। এভাবে নেগেটিভ কেন ভাবছো? আব্বা তো বললো ওরা তোমাকেই বউ করে নিবে। এখন চটপট শাড়িটা পরে এসো, একটু সাজিয়ে দেই তোমায়। আমি সাজতে পছন্দ করি না, জানো না? আচ্ছা আগে শাড়িটা তো পরে এসো। আরোহী দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল। মিনিট 10 পরে ফিরে এলো। সোনিয়া কোনোভাবেই সাজাতে পারলো না। আরোহীর এক কথা, কেউ যদি আমায় বিয়ে করতে চায় তাহলে আমার এই অবস্থাতেই বিয়ে করবে, না হয় না। রং সেজে পছন্দ হওয়ার কোনো মানেই নেই। একটু কাজল তো দাও, তোমায় কাজলে খুব মানায়। প্লিজ এটা না করো না, একটু কাজল দাও। মনের জোড়াজুড়িতে কাজল দিতে বাধ্য হলো আরোহী। সবকিছু ঠিকঠাক করে বের হলো সোনিয়ার সাথে। মা, এইভাবে আর কতক্ষণ বসে থাকতে হবে আমায় বলো তো? আমার কাজ আছে, বিরক্ত ধরে গেল। আহা মৃদুল, একটু বসে থাকো, এসব শুনলে কি বলবে তারা। বুঝলে আসিফ, আরোহী মাকে আমার ঘরে বউ করার জন্য তর্স হয়েছে না আমার। এত গুণী একটা মেয়ে আছে, আর আমি এই কিছুদিন জানলাম না। ভাবা যায় এগুলো? তুমি কতদিন পরে আসছো তার ঠিক আছে? ওই যে গ্রাম ছেড়ে গেলে আর আসলে না। সময় পাই নাই ভাই, তবে ভাগ্যিস এসেছিলাম, না হয় এত লক্ষ্মী একটা মেয়ে দেখা পেতাম। মৃদুল ভীষণ বিরক্ত হচ্ছে এসব কথায়। মৃদুলের মুখ দেখে আরোহীর মা ভালোই বুঝতে পারলো। মৃদুল বাবা, তুমি তো কিছু নিচ্ছই না, শরবতটা নাও। ভাই সাহেব, আরোহিমা এখনো এলো না কেন? এসে গেছি আমরা। সোনিয়ার কথায় মৃদুল চোখ তুলে তাকালো। মৃদুলের দৃষ্টি ঘোমটা দেওয়া রমণীর দিকেই গেল। আরোহী একবার চাইলো মৃদুলের দিকে চোখাচোখি হলো। আরোহী চোখ সরিয়ে সালাম দিল। সালাম উত্তর মৃদুলের বাবা দিল। ওয়ালাইকুম আসসালাম মামনি, এসো বসো। আমার পাশে এসে বসো মা। আরোহী মৃদুলের মায়ের পাশে গিয়ে বসলো। মৃদুল এক নজর তাকিয়ে আর তাকালো না। আরোহীকে দেখে তার কোনো ইন্টারেস্টই যাচ্ছে না, তাই চুপ করে বসে ফোন স্ক্রল করছে। ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা মা, তুমি এখন কি করছো? মানে পড়াশোনা করছো নাকি অন্য কিছু? আমি ইংলিশে অনার্স করেছি আন্টি। বাহ, দারুণ তো। আর এই কথার ফাঁকে ফাঁকে মৃদুলের দিকে তাকাচ্ছে বারবার, কিন্তু মৃদুলের সেদিকে কোনো খেয়ালই নেই। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে মৃদুলের বাবা বলল, আরোহী মাকে তো আমার সবসময় পছন্দ, নতুন করে আর কিছু বলার নেই। আমরা চাচ্ছি আজ আংটি পরিয়ে যেতে, সামনের সপ্তাহে বিয়ের কাজ সম্পন্ন করব। আপনাদের কি মত? তুমি যা ভালো মনে করো, আমাদের অমতের কিছু নেই। বাবার কথা শুনে মৃদুল যেন আকাশ থেকে পড়ল। বাবার দিকে তাকাতে কড়া চোখে চাইল। মৃদুল রাগে ফুসফুস করতে লাগলো, আরোহী মা, তোমার কি আমার ছেলেটাকে পছন্দ হয়েছে? তুমি মত দিলে কথা আগাবে। আরোহী একবার মৃদুলের দিকে চাইল। মৃদুল শক্ত মুখ করে বসে আছে। আরো কিছুক্ষণ চেয়ে থেকে ভাবলো, ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি রাজি নয়। আসলেই কি তাই? আরোহী মা, জি আঙ্কেল। বললে না তো মৃদুলকে তোমার পছন্দ হয়েছে কিনা? আমার বাবা মায়ের পছন্দই আমার পছন্দ আঙ্কেল। তারা যা ভালো বুঝবে তাই হবে।
লক্ষ্মী মেয়ে। মৃদুলের মা আরোহীকে আংটিটা পরিয়ে দাও। আর দেরি কিসের? মৃদুলের মা আংটিটা পরিয়ে দিল। আরোহী মৃদুলের দিকে চেয়েছিল, কিন্তু মৃদুল একভাবেই বসেছিল। হঠাৎই মৃদুল উঠে দাঁড়ালো। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মৃদুল বেরিয়ে গেল। মৃদুলের মা জোর করে হেসে বলল, কিছু মনে করবে না, হুটহাট কাজ পড়ে যায়। গবেট কোথাকার। আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। তাহলে ওই কথাই রইল, সামনের শুক্রবার ওদের বিয়েটা দিয়ে দিতে চাই। সে কি রাতের খাবার খেয়ে যাবেন তো? না আপা, আজ আর নয়। এখন থেকে তো আসা যাওয়া হবেই। আরেকদিন না হয়। বুঝতেই তো পারছেন, যেতে আবার সময় লাগবে। ঠিক আছে, আজ তাহলে আটকালাম না। যাওয়ার আগে কোলাকুলি করে গেল। মৃদুলের মা নিজের গলা ঠেলে সোনার চেইনটাও পরিয়ে দিয়ে গেল আরোহীকে। ওরা যেতেই সোনিয়া আরোহীকে জড়িয়ে ধরে বলল, আপু দুলাভাই কিন্তু হেব্বি জোস। উফ, আমার যে কি খুশি লাগছে, তোমার বিয়ে হবে। কি আনন্দ। হয়েছে তোমাদের আনন্দ করা, এবার আমি ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। আরোহী রুমের দিকে পা বাড়াতেই বাবা ডাকলেন, শিউলি মা, জি আব্বা। তুমি খুশি তো মা? তোমাদের খুশিতেই আমি খুশি আব্বা। আসিফ সাহেব মুচকি হাসলেন। তিনি জানতেন আরোহী এই উত্তরে দিবে। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। আর এই রুমে এসে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। রাত হয়ে গেছে। গ্রামের সন্ধ্যা নামলেই মনে হয় কত রাত। আর ওই রাতের পরিবেশটা দেখছিল আর ভাবছিল, আমার কোনো মনে হচ্ছে উনি আমায় পছন্দ করেনি। অবশ্য করার কথাও না। শুধু কি বাবা মায়ের জন্যই মেনে নিল নাকি অন্য কিছু? আরোহীর ভাবনার মাঝেই সোনিয়া এলো। কি আপু, তুমি এখনো ফ্রেশ হওনি? কার কথা ভাবছো? দুলাভাইয়ের কথা? মারবো কিন্তু, শুধু পাকনা পাকনা কথা। আচ্ছা বললাম না, এখন তাড়াতাড়ি করো। খাবো তো নাকি? আসছি, যাও। সোনিয়া চলে যেতেই আরোহী মুচকি এসে ফ্রেশ হতে চলে গেল। ওদিকে তোমরা পেয়েছোটা কি? আমার ইচ্ছার বিরুদ্ধে এভাবে বিয়ে দিতে পারো না তোমরা। চুপ মৃদুল, বাবা শুনবে। শুনুক, ওই কাইলা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। মৃদুল, ওই কালো মেয়েটাই একদিন তোমার চোখের মণি হবে, মিলিয়ে নিও। কোনো দিনও না, এমনটা কখনোই হবে না। ওরে আমি বিয়ে কিছুতেই করতে পারবো না। হনহন করে বেরিয়ে গেল মৃদুল। ছেলের দিকে তাকে মৃদুলের মা স্বামীর দিকে চাইল। আচ্ছা, ছেলের অমতে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে মৃদুলের বাবা? হ্যাঁ মানছি, আরোহী মেয়েটা ভালো, কিন্তু মৃদুলের পছন্দও তো হলো না। জোর করে বিয়ে দিলে যদি পস্তাতে হয় পরে, কষ্ট তো ওই মেয়েটারই পাবে। তুমি একবার ভেবে দেখতে পারতে। আমার উপর আস্থা আছে তোমার? থাকবে না কেন? তুমি আজ অবধি যে সিদ্ধান্ত নিয়েছো সব ভালোই হয়েছে, কিন্তু ছেলের দিকে তাকিয়ে। আমার এই সিদ্ধান্তটা একদমই ঠিক আছে। ছেলের কথা শুনলে তো আর ওকে পানিতে ফেলে দিতে পারি না। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। আরোহী খাঁটি সোনা, তাতে কোনো খাট নেই। মৃদুলও বুঝবে। একবার ঘরে আসতে দাও আরোহীকে। এভাবে আমাকে একটা মেয়ে দেখে বিয়ে করতে বললে আমি বিয়ে করে নিব নাকি? ডার্লিং, তাই বলে তুমি আংটি পরিয়ে আসবে? বাবার জন্য লিমা, তাও আমি পড়াইনি, মা পড়িয়েছে। তুমি কিছু বলতে পারলে না? তোমার না ওই মেয়েটার সাথে কথা বলে বিয়ে ভাঙার কথা ছিল? আমার হাতে কিছু ছিল না, আমাকে কথা বলতে দেওয়াই হয়নি। তাহলে এখন কি হবে? আমার কি হবে মৃদুল? চিন্তা করো না, আমি একটা না একটা উপায় বের করবই। এখনো 5 দিন সময় আছে বিয়ের। তারপর কিছুক্ষণ নীরবতা চলল। হঠাৎই মৃদুল লিমার হাত ধরে বলল, লিমা চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলছো কি এসব? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না কেন? দেখো, আমরা বিয়ে করে নিলে তো আর বাবা আমাকে জোর করে ওই মেয়েটার সাথে বিয়ে দিবে না। তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি, তাহলে সমস্যা কোথায়? লিমা যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। মৃদুল তো আর জানে না লিমা যে তাকে ভালোবাসেই না, শুধু সম্পত্তির উপর লোভ। লিমা নিজেকে ধাতস্থ করে বলল, দেখো মৃদুল, এভাবে বিয়ে হয় না। আর তাছাড়া এখন এভাবে বিয়ে করলে তোমার বাবা তোমায় সবকিছু থেকে বঞ্চিত করবে। আমার বাবার কিছু চাই না। কিন্তু আমার তো চাই। তোমার চাই মানে? লিমা এবার যেন আরো ফেসে গেল, নিজের কপালটা চাপড়ালো। না মানে আমি বলছি কি, শোনো, তোমার বাবা তোমার সবকিছু থেকে বঞ্চিত করে কি করবে? তার এত সম্পত্তি, হয় এতিমখানায় দিবে, না হয় দান করবে। তুমি তার একমাত্র ছেলে, ও সব কিছু তোমার হক। আমাদের এমন কিছু করতে হবে যাতে করে বাবা আমাদের মেনেও নেয়, আবার সব কিছু তোমার নামে করেও দেয়, বুঝলে? ঠিকই বলেছে। সময় সত্যি বড় অদ্ভুত। সময় তার নিজ গতিতে চলে। তেমনি 5-5টি দিনও শেষের পথে। রাত পোহালে আরোহী মৃদুলের বিয়ে।
মৃদুল অনেকবার চেষ্টা করেছে আরোহীর সাথে কথা বলার, কিন্তু পেরে ওঠেনি। কাঁচা হলুদ রঙের কাপড় পরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আরোহী। কাল চলে যাবে, মনটা একদমই ভালো লাগছে না। বাড়িতে কত মানুষ, তবুও যেন শূন্য সব। সোনিয়া এলো তখনই। আপু, হ্যাঁ, কিছু বলবি? তোমার কি মন খারাপ আপু? মন খারাপ হবে কেন? তুমি কাঁদছো আপু? ধুরু বোকামে, কাঁদবো কেন? চোখে কি যেন গিয়েছে। আমাকে বোকা পাইছো? আমি কি কিছু বুঝি না নাকি? বলে বাবালে, সব বুঝে বাকনা বুড়ি। তোমায় খুব মিস করবো আপু। আমিও মিস করব বনু। দু বোনের আহ্লাদ শেষ হলে আমার মেয়েটাকে কয়েক খাওয়াতে পারি কি? মায়ের কথা শুনে আরোহীর চোখে পানি মুছে আসলো। মা তুমি কেন আসতে পারি না? পারবে না কেন? এসো, কালকের পর থেকে তো তোমরাই থাকবে। মেয়ের কথায় সেলিনা পারভিনের চোখ ভিজে এলো। কালো বলে কত কথাই না শুনেছে। বিয়ে হয় না দেখে কত গালমন্দ করেছে। আরোহীকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি। মারে, আমাকে ভুল বুঝিস না। তোর সাথে অনেক অন্যায় করেছি মা। আমি মা তো ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে তার বিয়ে না হলে কি যে অবস্থা হয়, যেদিন মা হবি সেদিন বুঝবি। আমি জানি মা, এসব বলে আমাকে ছোট করো না। আমি বুঝি সব। এখন চোখ মুছো, কাল তো চলে যাব। আজ আমাকে খাওয়াই দাও তো। একটু বসো, আমি এখনই আনছি। মা চলে যেতেই দীর্ঘশ্বাস ফেলল আরোহী। সোনিয়ার সাথে কথা বলতে বলতে সেলিনা পারভিন এসে খাইয়ে দিয়ে গেল দুই মেয়েকে। খাওয়া শেষ করে কড়া হুকুমে বলে গেল ঘুমোতে। কাল যেহেতু বিয়ে তাড়াতাড়ি উঠতে হবে। ওদিকে মৃদুল ঘরময় পায়চারি করছে, কি করবে না করবে। মৃদুলকে অস্থির হতে দেখে ওর বন্ধু ফাইম বলল, আচ্ছা, তুই এইভাবে পাইচারি করছিস কেন? বিয়ে করবি না তো আঙ্কেলকে বলে দিলি তো পারিস। তোর কি মনে হয় বাবাকে বলিনি? এই 5 দিনে মনে হয় 1000বার বলছি, কিন্তু বাবার এক কথা, হয় বিয়ে করো, না হয় সব সম্পত্তি থেকে বিদায়। মেয়েটা শুধু কালো বলে কি বিয়ে করতে চাচ্ছিস না, নাকি অন্য কাহিনী? আমি লিমাকে পছন্দ করি। কি, লিমা? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কী হলো? লিমাও আমায় ভালোবাসে। লিমাকে ভালোবাসে? কিন্তু লিমা তো... কোন দুনিয়ায় হারালি? না, কোথাও না। তুই শিওর লিমা তোকে ভালোবাসে? এখানে শিওরের কি হলো? হ্যাঁ, ভালোবাসি। কিন্তু তোর চোখে তো লিমার জন্য কোনো ভালোবাসা দেখতে পারছি না। আর লিমা মেয়েটা তেমন সুবিধারও নয়। তোর কাছে জ্ঞান চেয়েছি। হ্যাঁ, মানছি লিমা আগে অনেক সম্পর্ক করছে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আর ও আমায় ভালোবাসে। কথায় আছে না, যে কুকুরের লেজ বাঁকা সেই কুকুরের লেজ কখনো সোজা হয় না। ফাহিম, লিমাকে নিয়ে কিছু বলবি তো? তোকে ডাকছি কি করে বিয়ে ভাঙা যায় সেই বুদ্ধি দিতে। ওকে ওকে, কুল কুল। তুই এক কাজ করতে পারিস, ভাবিকে কল দে, দিয়ে বল তুই বিয়ে করতে পারবি না, তুই অন্য কাউকে ভালোবাসিস। এখন কল করব? তো কাল বিয়ে হয়ে যাওয়ার পরে বলবি। না, আচ্ছা কল করি তাহলে। হ্যাঁ, কর। অনেক ভেবেচিন্তে নিজেকে ধাতস্থ করে মৃদুল আরোহীকে কল করলো। প্রথমবারে কেউ ফোন ধরলো না। আবার কল দিতেই ঘুম জড়ানো কণ্ঠে আরোহী বলল, হ্যালো, কে বলছেন? আরোহীর গলার স্বর শুনে কেন জানি কলিজায় লাগলো মৃদুলের। এত মিষ্টি গলা। কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ওদিকে আরোহী, আরে কে আপনি? কথা বলছেন না কেন? আমি মৃদুল। মৃদুলের নাম শুনে জমে গেল আরোহী। এত রাতে মৃদুল কিছু কি হলো নাকি? ব্যস্ত হয়ে আরোহী বলল, এত রাতে আপনি, কোনো সমস্যা হয়েছে? সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে। আসলে হয়েছে কি? মৃদুল ঢোক গিলল, কি করে বলবে বুঝতে পারছে না। জি, কি হয়েছে বলুন। আমি তোমায় বিয়ে করতে পারবো না আরোহী। কি বললেন? হ্যালো হ্যালো, শুনতে পাও না নাকি? কিছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। কাল কথা হবে, এখন রাখি। টু 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 কল কেটে গেল। মৃদুল ফোনটা ছুঁড়ে মেরে বলল, ড্যামিট, এখনই নেট সমস্যা হতে হলো। কিরে বললি? ও কি কিছু বললো? শুনতেই পারো না মেজাজ গরম হচ্ছে? আচ্ছা ছাড়, কাল বলিস, বিয়ে তো আর এখন হয়ে যায়নি। আরে তুই বুঝতে পারছিস না কাল কিভাবে বলবো? কাল বিয়ের সুযোগ হবে কি করে? তাহলে আর কি, বিয়ে করে নিবি। মজা নিস তুই আমার সাথে, ইডিয়েট। না না, মোটেই না, সে সাধ্য কি আর আমার আছে? মৃদুল বিরক্ত নিয়ে তাকালো ফাইমের দিকে। ফাইম মুখ চেপে হেসে ধপাস করে শুয়ে পড়ল। এখন সে ঘুমোবে। মৃদুলও নানা চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেল। শরীর তো আর এত কিছু বুঝবে না, ঘুমোতে হবেই। পরদিন সকালে, আরোহী ওঠ, এখন বেলা হলো। মায়ের ডাকে আরোহীর ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে খেয়ে নিল। বিয়ে বাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখতে দেখতে দুপুর গড়ি বিকেল হলো। বরপক্ষ চলেও এসেছে। আরোহী বউ সেজে বসে আছে, লাল টুকটুকে শাড়ি, আর তার শরীরে মুখে কোনো সাজ নেই বললেই চলে। শুধু বড় বড় চোখ দুটোয় গাঢ় কাজল টানা চোখে হালকা লিপস্টিক। আর মৃদুল সে তো পুরোই নায়ক।
যে দেখছে সেই বলছে এত সুন্দর ছেলে আরোহীর ভাগ্যে জুটলো। বাবা, তোমার সাথে আমার কথা আছে। শুনবো, বিয়ে শেষ হোক তারপর। জনাব আরিফ কড়া চোখে তাকালেন ছেলের দিকে। সেদিকে মৃদুল পাতলা দিল বলে মনে হলো না। আবার কিছু বলতে যাবে তার আগে আরিফ সাহেব হাত তুলে চুপ করতে বললেন। আমি জানি তুমি কি বলবে, আর তোমার সেই কথা শুনতেও চাচ্ছি না। দেখতে পারছো না কত আয়োজন, এর মধ্যে এমন কিছু করবে না যাতে আমার মাথা ছোট হয়। অনেক স্বপ্ন নিয়ে বসে থাকা মেয়েটা বেইজ্জত হয়। আশা করব বুঝতে পেরেছো। মৃদুল আর কি বলবে, এরই মধ্যে হুজুর সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিয়েছেন। অবশেষে বিয়েটা হলো, যদিও মৃদুল অনেক কষ্ট করে কবুল বলেছে। কোনে বিদায়ের সময় আরোহীর কি কান্না, সাথে বাকিরাও। মৃদুল আরোহী কান্না দেখে মনে মনে বলল, আমাকে বিয়ে করে কি যে ভুল করেছো তার মাসুল তোমায় দিতে হবে। তোমার চোখের পানি পড়ার দিন শুরু হলো। এমন বিশ্রী চেহারা নিয়ে আমাকে বিয়ে করার স্বাদ তোমায় বোঝাবো হারে হারে। ফুলে সজ্জিত খাটে বসে আছে আরোহী, মাথায় ইহা বড় ঘোমটা। কাদার কারণে কাজল লেপটে আরো বাজে লাগছে। ওদিকে মৃদুলের আসার কোনো খবরই নেই। অবশেষে মৃদুল এলো রাত 12টায়। মৃদুল আসতেই আরোহী নেমে সালাম করতে গেল, অমনি সরো। স্বামীকে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। কে তোমার স্বামী? আরোহী হা করে যে রইল। কে আমার স্বামী আপনি জানেন না? না, জানি না। যদি বলো আমি তোমার স্বামী, তাহলে বলবো আমি কারো স্বামী না। কি বলছেন, এসব মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। তুমি ভাবলে কি করে তোমার মতো পেতনিকে আমি আমার বউ হিসেবে মানবো? আরোহী যেন ঝাটকা খেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এখন কেন বলছেন? আগে বলেননি কেন? সব বাবার জন্য। বাবার জন্যই আমার জীবনটা নষ্ট হলো। আপনি কি চাচ্ছেন তাহলে? ডিভোর্স। ডিভোর্স? ডিভোর্স কথাটা যেন বুকে লাগলো আরোহীর। নিজের ভাগ্যের উপর তাচ্ছিলের হাসি আসলো। চোখ মুছে বলল, যদি আমি ডিভোর্স না দেই? মৃদুলের মেজাজ খারাপ হলো। তুই দিবি, তোমার ঘাড় সহ দিবে। তোর সাথে এক ঘরে বসবাস করা অসম্ভব। আরোহীর চোখ আবার ভিজে এলো। নিজেকে শান্ত করে বলল, ঠিক আছে, আমি ডিভোর্স দিব, আপনি ব্যবস্থা করুন। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্স পেপার রেডি থাকবে, তবে যতদিন সময় লাগবে ততদিন যদি মনে হয় আপনি আমায় ভালোবাসেন, তবে আর ডিভোর্স হবে না। তোকে ভালোবাসবো আমি মৃদুল? তোর থেকে কত সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছে ঘুরে। আচ্ছা যা, মেনে নিলাম তোর কথা। আর একটা কথা, আপনার কাছে একটাই অনুরোধ, এই কথা আপনি আর আমি ছাড়া যেন কেউ না জানে। বাবা জানলে সহ্য করতে পারবে না। কেউ জানবে না। ঠিক আছে, এখন ঘুমান তাহলে। তোর সাথে এক খাটে থাকতে পারবো না, নিচে ঘুমা তুই। আরোহী মুচকে হেসে বলল। ঠিক আছে। আরোহী নিচে বিছানা করে উল্টো দিক ফিরে শুয়ে রইল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, বারবার আঁচল দিয়ে মুছছে। এতটা দুর্ভাগ্য আমার কেন হলো আল্লাহ? কেন একটু সুন্দর বানালে না? কোন বউ বিয়ের প্রথম রাতেই স্বামীর মুখে এমন কথা শুনেছে? কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে গেল আরোহী। সকালে শাশুড়ির ডাকে ঘুম ভাঙল। চটজলদি গোসল সেরে এসে বের হলো। ঘুমন্ত স্বামীর দিকে যে চোখ ভিজে এলো, আবার চোখ মুছে হালকা হেসে বের হলো। মা বলুন কি করতে হবে? কিছু করতে হবে না, আমার পাশে বসে থাকো। কি সুন্দর লাগছে তোমায়। মন রাখতে কেন বলছেন মা? মৃদুলের মায়ের হাত থেকে গেল, তাকিয়ে রইল আরোহীর দিকে। না মা, তুমি ভুল ভাবছো। মৃদুল কি তোমায় কিছু বলেছে? না মা, সে কি বলবে, আমিই বললাম। থাক, আর কিছু বলতে হবে না। আমি আমার ছেলেকে জানি, ও যে কেন এমন হলো। থাক না মা। আচ্ছা থাকলো, তবে আমার ছেলেটা কিন্তু খারাপ না, তুমি একটু সামলে নিও। ওদের কথার মাঝে মৃদুল এলো। মা, ক্ষুধা লাগছে, খেতে কি দিবে? বস, আরোহী মা, ওকে খেতে দাও। যার তার হাতের খাবার আমি খাই না মা, জানো না? তুমি দিলে দাও, না হয় উঠলাম। এসব কেমন কথা মৃদুল? নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা থাক, আপনি খবরটা দেন, আমি এদিকে দেখছি। মৃদুলের মা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার বাড়তে লাগলেন। এভাবে চলছিল দিন। মৃদুলের মধ্যে কোনো পরিবর্তন দেখে না আরোহী। হ্যাঁ, তবে আরোহীকে দিয়ে কাজ করাতে ভুলে না। আরোহী রান্নার জোগাড় করছিল, তখনই মৃদুল এলো। আরোহী, রুমে আসুন তো, দরকার আছে। কি দরকার? রুমে আসুন, তারপর বলছি। যাও, দেখো কি বলে। আরোহী হাতে কাজ রেখে রুমে গেল। জি বলুন। আমাদের ডিভোর্স পেপার রেডি, কাল দিয়ে দিবে, সাইন করে দিবেন। সরি। সরি মানে? আমি ডিভোর্স দিতে পারবো কেন? মৃদুল যেন অবাকের শেষ সীমানায় পৌঁছল। আরোহীকে কিছু বলতে যাবে তার আগেই ফোন বাজলো। মৃদু, কই তুই? তাড়াতাড়ি আয়, তোকে একটা জিনিস দেখানোর আছে। আসছি, 5 মিনিট। ফাইমের কল কেটে আরোহীর দিকে তাকালো। আরোহী তাকিয়েছিল। রেখে যাচ্ছি, আমি সাইন করেছি, তুমিও করে দিবে। আরোহীকে ধমক দিয়ে মৃদুল বের হয়ে গেল। আরোহী মৃদুলের যাওয়ার পানে তাকে নিঃশব্দে কেঁদে ফেলল। হ্যাঁ, মৃদুল সত্যিই সাইন করে দিয়েছে, কিন্তু আরোহী করলো না। আমি ডিভোর্স দিব না। তুমি জানবে আমিও সাইন করেছি, কিন্তু তা আমি করব না। বিয়ে একবারই হয়, বারবার না।
কথাগুলো বলতে বলতে পেটে হাত রাখলো। নিজের মধ্যে ছোট প্রাণটা দুর্ভাগ্য দেখে আফসোস হতে লাগলো। মনে পড়লে 1 মাস আগের কথা। মৃদুল সেদিন ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ফিরল। মৃদুলকে দেখে আরোহী বলল, আপনি এসব কি খেয়েছেন? বাবা মা আপনার এত অধপতনের খবর জানে? মৃদুল রেগে গেল। আরোহীর গাল চেয়ে ধরল। ব্যথায় কুপড়িয়ে গেল আরোহী। আর লাগছে, ছাড়ুন। লাগুক, এই কথা যদি কারো কানে যায় মেরে ফেলবো তোকে। সেদিনই জোর করে ইন্টিমেট হয় ওরা, যদিও আরোহী রাজি ছিল না, কিন্তু মৃদুলের শক্তির কাছে পেরে ওঠেনি। মধ্যরাতে যখন মৃদুল গভীর ঘুমে তলিয়ে, আরোহী তখন কেঁদে বালিশ ভিজে। আপনি যদি মেনে নিয়ে সব করতেন তাহলে বোধহয় আমার থেকে খুশি আর কেউ হতো না। সকাল হতে আপনার মনেও থাকবে না জানি, কিন্তু এই রাতটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবনের জন্য। সত্যি সকালে মৃদুলের কিছু মনে ছিল না। সেদিনের পর থেকে আরোহী নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো। শাশুড়িকে বলতেই বিচক্ষণ মস্তিষ্ক কিছু একটা ভেবে হাসপাতালে নিয়ে গেল, যার ফলস্বরূপ রেজাল্ট পজিটিভ এলো। তবে আরোহী শাশুড়িকে নিষেধ করেছিল কাউকে বলতে। এত বড় খুশির খবর চেপে যাবো, এটা অন্যায় আরোহী। আম্মা, আপনাকে আমি কিভাবে বলি এমন লজ্জার কথা? কি হয়েছে মা? আপনার ছেলে শুনলে রেগে যাবে, অস্বীকার করবে এটা তার সন্তান। মৃদুলের মায়ের ভ্রু কুঁচকে গেল। সন্তান অস্বীকার করার মতো কিছু কি? নিজের সন্তানের অস্বীকার করবে কেন? তোমাদের মাঝে সব ঠিক আছে তো? আরোহী না পেরে কেঁদে যতটুকু বলা যায় বলে দিল। মৃদুলের মাও অবাক হলেন। তিনি আরও ভেবেছেন ওরা ভালো আছে, সুখে আছে, কিন্তু আসলেই তার উল্টো। ছেলের উপর ভীষণ রাগ হলো তার। আরোহীর মাথায় হাত রেখে বললেন, তুমি কিন্তু ভুলেও ডিভোর্স দিবে না। আমার পেটে এমন ছেলে জন্মাবে আমি ভাবতেও পারিনি। শোনো মা, ছেলেরা যা চাইবে তাই হবে সব সময়। আর এখন তো প্রশ্নই আসে না, আমাদের বংশধর তোমার গর্ভে। আমি মৃদুলকে যা বলার বলবো, তুমি শুধু জানিয়ে দিবে তুমি কিছুতেই ছাড়ছো না ওকে। আরোহী ভাবনা থেকে বের হলো শাশুড়িটাকে। আচ্ছা কেন, মৃদুল কিছু বলেছে তোমায়? কই না মা, উনি কি বলবে? মৃদুলের মা আরোহীর দিকে তাকিয়ে থেকে খেতে ডেকে চলে গেলেন। আরোহীর মুখে চোখে পিছু পিছু চলল। ওদিকে মৃদুল। কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলি কেন? ফাহিমের চোখ মুখে রাগ, দাঁতে দাঁত চেপে বলল, তুই লিমাকে কি সত্যি ভালোবাসিস? এটা কেমন কথা? ওকে ভালোবাসি বলেই তো ওই কালীকে ডিভোর্স দিয়েছি। যদিও সাইন করছে কিনা জানি না, তবে যা টর্চার করছি করে দিবে। ফাহিম হা করে চেয়ে রইল। ধ্যান ভাঙতে মৃদুলের হাত ধরে টেনে নিয়ে গেল এক আবাসিক হোটেলে। মৃদুল কপাল কুঁচকে বলল, এখানে আনলি কেন? চুপচাপায়। হোটেল ম্যানেজারকে কিছু ঘুষ দিয়ে সিসিটিভি ফুটেজ দেখাতে বলল কিছুক্ষণ আগের। মৃদুল শুধু ফাহিমাকে কাজ দেখছে। স্ক্রিনে তাকা। স্ক্রিনে তাকাতেই মৃদুলের চোখ কপালে উঠে গেল। লিমা একটা ছেলের সাথে ক্লোজ হয়ে ভেতরে যাচ্ছে, একটা রুমও বুক করেছে। মৃদুল হালকা আওয়াজে বলল, হ্যাঁ লিমাই, আমি একটা কাজে যাচ্ছিলাম এখান দিয়েই, তখনই ওকে দেখলাম, তাই তোকে কল করলাম দেখানোর জন্য তুই কোন মেয়ের জন্য পাগল হয়ে কাকে ছাড়ছিস। মৃদুল আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লো। রাগে চোখ লাল হয়ে গেছে। ফাহিমও দৌড়ে বের হলো। মৃদুলকে নিয়ে পাশের এক রেস্টুরেন্টে ঢুকলো। 2 কাপ কফি অর্ডার দিয়ে কথা বলতে লাগলো। লিমা এটা কিভাবে পারলো? আমার শুরু থেকেই ওকে পছন্দ না। 2 দিন পর পর ছেলে বদলানোর স্বভাব আমি আগে জেনেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করবি কি না তাই বলিনি। এই জন্যই আজ তোকে দেখালাম। শোন, শুধু চেহারা সুন্দর হলেই সে সুন্দরী না, আসল সুন্দর তো তার চরিত্র। ভাবি হয়তো কালো, কিন্তু তার চরিত্রে কোনো ময়লা নেই। দুজনের মধ্যে আরো টুকটাক কথা হয়ে বের হতে নিল। তখনই মৃদুল বলল, কি করা উচিত এখন আমার? প্রথমত তুই লিমার সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করবি, অ্যান্ড তারপর ভাবির সাথে সব কিছু ঠিক করবি। ওটা আর সম্ভব নয়। এতক্ষণে বোধহয় সেও ডিভোর্স দিয়ে চলে গেছে। স্বর্ণ খুঁজতে গিয়ে হিরে হারালি। যাই হোক, এখন বাসায় যা, দেখ কি অবস্থা। মৃদুল একরাশ মন খারাপ নিয়ে বাসার দিকে গেল। বেশ কিছু সময় পর পৌঁছে গেল, কিন্তু গিয়ে যা দেখলো তাতে মৃদুলের হাত পা কাঁপতে শুরু করল। কি হচ্ছে এখানে? সবাই একসাথে কেন? মৃদুলের কণ্ঠ শুনে সবাই ওর দিকে তাকালো। আরিফ সাহেব হেসে উঠে গিয়ে জড়িয়ে ধরলেন ছেলেকে। কনগ্রাচুলেশনস মাইশা, আমি বলেছিলাম না তুমি বুঝবে একদিন। আরিফ সাহেব ছড়ে যেতে সবাই ওদের অভিনন্দন জানাতে লাগলো। আরে হয়েছেটা কি বলবা তো? আর ওই কেঁপে উঠলো, সাথে সবাই অবাক হলো। মৃদুলের মা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আহা মৃদুল আসতে, আসলে ও তো জানে না, তাই আমি বলছি কি হয়েছে। হ্যাঁ, বলে উদ্ধার করো আমায়। আমি বলছি দুলাভাই, আপনি বাবা হতে চলেছেন আর আমি খালামণি। মৃদুল চোখ বড় বড় করে তাকালো। আরোহীর দিকে চোখ পড়তেই আরোহী সরিয়ে নিল। মৃদুল রাগে হিতাহিত জ্ঞান ভুলে গেল। আরোহীর কাছে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিল। হঠাৎ এমন কাজে সবাই বাকরুদ্ধ। আরিফ সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন। ছেলের এমন কাজ আশা করেননি তিনি।
অবাক হলো আরোহীর পরিবারও। মৃদুল সেদিকে পাত্তা না দিয়ে আরোহীকে বলল। এই বাচ্চা কার? আরোহী অবাক চোখে তাকালো মৃদুলের দিকে। আই সেইড এই বাচ্চার বাবাকে। কার সাথে গিয়ে? আর বলতে পারল না। মৃদুল তার আগেই গালে থাপ্পড় পড়ল। মৃদুল গালে হাত দিয়ে চোখ তুলে তাকাতেই বাবার রক্ত চোখে দেখতে পেল। তুমি কি বলছো এগুলো? কোন সাহসে ওর গায়ে হাত তুললে? বেশ করেছি। কান্নাকার বাচ্চা পেটে ধরছে, এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এবার আরোহী মুখ খুলল। খবরদার, আমার বাচ্চা নিয়ে কোনো কথা নয়। এই বাচ্চার বাবা আপনি ছাড়া অন্য কেউ নয়। আমার বা আমার সন্তানকে নিয়ে কিছু বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মৃদুল কোনো কথা না বলে ধপধপ করে নিচের রুমে চলে গেল। আরোহী ধপ করে বসে পড়ল নিচে। আরোহীর বাবা মা এখনো হতভম্ব, তবে এটা বুঝতে পেরেছে তাদের মেয়ে সুখে নেই। আরোহীর বাবা মেয়ের সামনে এসে বসলেন, মাথায় হাত দিয়ে বললেন, মা, আব্বা, কেঁদো না মা। আমি ভুলছিলাম, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমায় সঠিক কারোর কাছে তুলে দিতে পারিনি। আরোহীর বাবা উঠে দাঁড়ালেন, মৃদুলের বাবার সামনে গিয়ে বললেন, ভাই, আমার মেয়েটা অনেক লক্ষ্মী। ভেবেছিলাম আমার মেয়ে তোমাদের কাছে ভালো থাকবে, কিন্তু যাই হোক, আমি আরোহীকে নিয়ে চলে যাব আজই সঙ্গে করে। এখানে থাকলে আমার মেয়ে বাঁচবে না। আমায় ক্ষমা করো বন্ধু, আমি নিজ দায়িত্বে আরোহীকে বউ করে এনেছি। আমার ছেলে এত অধঃপতনে যাবে কখনো ভাবতেই পারিনি। তোমাদের কাছে কঠিন সত্য লুকিয়েছি আমি। সত্য? কোন সত্য ভাইজান? আরোহীও এবার জল ভরা চোখে চাইল। শ্বশুরমশাই কোনো সত্যের কথা বলছে। মৃদুলের বাবা চোখ মুছে বললেন, মৃদুল একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু মেয়েটা একদম ভালো নয়। ওই মেয়ের লোভ আমার সম্পত্তির ওপর। ওর হাত থেকে বাঁচাতে আরোহীকে আমি এনেছি। বলতে পারো জোর করে বিয়ে দিয়েছি। সকলে হা হয়ে গেল। মৃদুলের বাবা আরোহীর সামনে গিয়ে হাত জোর করে বললেন, তোর কাছে আমি অপরাধী মা, ক্ষমা করে দিস। তোর যা ভালো মনে হয় তুই কর, আমি আর আটকাবো না তোকে। আমিও বুঝতে পেরেছি এখানে থাকলে মৃদুল তোকে নানাভাবে অশান্তি দিবে। এইভাবে হাত জোর করবেন না বাবা। আমার মা বাবাকে ছেড়ে এসে আপনাদের মতো মা বাবা পেয়েছি, এটা কয়জনে পায়। আমি কোথাও যাব না বাবা, এখানেই থাকবো, অন্তত যতদিন না আমার সন্তান পৃথিবীতে আসছে। কিন্তু আরোহী? কোনো কিন্তু নয় মা, আমি কোথাও যাব না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। সাবধানে থেকো। যদি মনে হবে এখানে আর থাকবে না, তখনই একটা কল করো, নিয়ে যাব আমি। আজ তবে আসি। আমার মেয়েটাকে একটু দেখে রাখবে। ওরা চলে যেতে আরোহী পা বাড়ালো রুমের দিকে। পেছন থেকে মৃদুলের মায়ের ডাক পড়ল। আরোহী থেমে গেল, পিছু ফিরে চাইল। আমাদের ভুল বুঝিস না মা। না মা, ভুল বুঝবো কেন? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনি চিন্তা করবেন না। রুমে যাই, আপনার ছেলের কিছু লাগবে কিনা দেখি। তুই এখনো ওর কথা ভাবছিস? ও যাই করুক, যেমনই হোক, তবু আমার স্বামী। বাবু পৃথিবীতে আসুক, তারপর না হয় মুক্ত করে চলে যাব। আরোহী আর দাঁড়ালো না, কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। জলদি চোখের পানি মুছে ঘরে গেল। মৃদুল খাঁচে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবছিল। আরোহী সেদিকে খেয়াল না করে কাপড় নিয়ে গোসল করতে ঢুকতে গেল। তখনই এই দাঁড়া। আরোহী থামলো, কিন্তু পেছন ফিরল না। এই বাচ্চার বাবাকে সত্যি করে বল। কেউ না জানুক, তুই ভালো করেই জানিস তোর সাথে আমার কিছু হয়নি। তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? আরোহী চুপ। ও যেন জানতো এমনটাই হবে। আরোহীর চুপ থাকা দেখে মৃদুলের আরো রাগ হলো। কাজে গিয়ে হাত টেনে ধরে ঝাঁকিয়ে বলল, এখন চুপ কেন, কথা বল। বাচ্চার বাপকে সত্যি করে বল। আরোহী ব্যথায় কুকড়িয়ে গেল, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। শক্ত গলায় বলল, এই বাচ্চার বাপ মৃদুল, আর কেউ নয়। মৃদুলের শরীর যেন জ্বলে উঠল। আরোহীকে ধাক্কা করলো, আঘাত করলো। এই বাচ্চার বাবা আমি, তাই না? আজ তোকে মেরেই ফেলবো, সত্যি কথা বল। হ্যাঁ পারেন তো, ওই একটা কাজই করতে। যতই হাত তুলুন না কেন, এই সন্তানের বাবা আপনি। হ্যাঁ আপনি। সেদিনের কথা মনে নেই? মদ গিলে এসে যে পুরুষত্ব দেখালেন, ভুলে গেছেন? মৃদুলের হাত থেমে গেল। অবাক হয়ে চাইল আরোহীর দিকে। সেদিন ওদের মধ্যে না, ও আর ভাবতে পারল না। মিথ্যা বলছিস তুই, বল মিথ্যা বলছিস। আমি কিছু মিথ্যা বলছি না। আমি জানতাম আপনি ভুলে যাবেন, তাই বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম। মৃদুল টি টেবিল লাথি দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর ওই হাউমাউ করে কাঁদতে লাগলো। হে আল্লাহ, কেন এমন করছো আমার সাথে? আমি কি অন্যায় করেছি? কিসের শাস্তি দিচ্ছ এমন? মৃদুল ফিরল বেশ রাত করে। রুমে ঢুকতে দেখতে পেল আরোহীকে কাঁচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। শীতে কাঁপছে ভীষণ। মৃদুলের মায়া হলো, এগিয়ে গিয়ে কাঁথা টেনে দিতে গিয়ে থমকে গেল। হাত লাল হয়ে আছে।
মনে পড়ল দুপুরের কথা। ছি, আমি এত নিচু কাজ কি করে করলাম? আরোহীর ঘুমন্ত মুখটার দিকে তাকাতে মৃদুলের বুক কেঁপে উঠল। আরোহীর মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরোহীর হাত ওর হাতের সাথে লাগতেই আর এক দফা অবাক হলো। ও মাই গড, এত গরম কেন শরীর? জ্বর আসলো নাকি? কপালে হাত দিতেই বুঝলো ভীষণ জ্বরে পড়েছে মেয়েটা। নিজের উপরে নিজের রাগ হলো ভীষণ। সে রাতে আরোহীর সেবা করে পার করলো মৃদুল। হঠাৎ এই কালো মেয়েটার প্রতি ভীষণ মায়া হলো। আরোহীর বলা কথাগুলো শোনার পরে মৃদুল অনেক ভেবে মনে করতে পেরেছে সেদিন রাতের কথা। উফ, শরীর এত ব্যথা করছে কেন? এগুলো কি এখানে কেন? কপালে হাত দিয়ে দেখলো কাপড় ভিজে আছে। পাশ ফিরে তাকাতে আরোহী অবাক হলো মৃদুল হাতের উপর ভর দিয়ে ঘুমিয়ে আছে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো প্রচুর ঘেমে গেছে। আমার কি কাল জ্বর এসেছিল? উনি কি? ঠোঁটের কোণে মুচকি হাসির দেখা মিলল। মৃদুলের দিকে তাকিয়ে জোরে শ্বাস নিয়ে গোসল করতে গেল। গোসল সেরে বের করতে দেখলো মৃদুল উঠে গেছে। আর ওকে দেখে মৃদুল বলল, জ্বর কমেছে আপনার? কেমন লাগছে এখন? ভালো লাগছে। ব্যাস, আর কিছু বলল না। চুল আঁচড়াতে লাগলো। মৃদুল কেমন উসখুস করতে লাগলো। আর ওই দেখেও না দেখার ভান করলো। শুনুন। আর এই ভ্রু কুচকে তাকালো। আসলে আমার কাজ আছে, বলার হলে বলুন, না হয় গেলাম। আসলে কালকের জন্য সরি। আমার আসলে মাথা ঠিক ছিল না। কেন, আপনার লিমা কিছু করছে নাকি? আপনি লিমার কথা, আমি সবই জানি। কিন্তু আপনি কিভাবে? ওসব আপনার না জানলেও চলবে। তবে চিন্তা করবেন না, আমার সন্তান পৃথিবীতে এলেই আমি আপনাদের জীবন থেকে চলে যাব, মুক্ত করে দেব আপনাকে, কোনো দায় রাখবো না। আরোহী, আমি মৃদুলের মুখে নিজের নাম শুনে কেঁপে উঠল আরোহী। চোখ টলমল করে উঠল। নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো আরোহী। মৃদুলকে থামিয়ে বলল, ব্যাস, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, লিমা অনেক সুন্দরী, তাই না? অবশ্য হবেই নাই বা কেন, আপনার চয়েস বলে কথা। আমিও কুৎসিত একটা মেয়ে, না আছে রূপ, না আছে অন্য কিছু। যাই হোক, একদিন দেখা করাবেন, কেমন? মৃদুল কিছু বলতে যাবে তার আগে বের হয়ে গেল আরোহী। কান্নার সব দলা পাকিয়ে আসছে। ও আল্লাহ, আমাকে সহ্য করার শক্তি দাও। আরোহী মা, জি মা। তুমি রান্নাঘরে কি করছো? তোমায় না বলেছি এই সময় চুলার কাছে আসবে না, যা লাগবে আমাকে বলবে। কি যে বলেন মা, আমার বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবছিলাম নাস্তাটা আমিই বানায় ফেলি। তোমায় করতে হবে না মা, তুমি বসো, আমি তোমায় চা করে দিই। সে কি মা, আমিই পারবো। একটা মার দিব, যা বলছি তাই করো, যাও। আরোহী আর কি বলবে, মায়ের হুকুম বলে কথা। আরোহীকে চা করে দিয়ে তিনি নাস্তা বানাতে ব্যস্ত হলো। আর আরোহীর সাথে গল্প করতে লাগলো। এই সময়টা সাবধানে থাকতে হয়, বুঝলে? ভালো ভালো খাবার খেতে হয়, ভারী কাজ একদমই করা যাবে না। তোমায় একটা গল্প শোনাই, তবে ঠিক গল্প না, তখন মৃদুল আমার পেটে। তোমার শ্বশুর, সে কি যত্ন আমার। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। শুরুতে তোমার শ্বশুর তেমন একটা আমাকে পছন্দ করতো না। মৃদুল পেটে আসার পরে পাল্টে গেল, আমায় চোখে হারাতে লাগলো। সেই থেকে এখন অবধি তিনি আমায় ভালোবাসেন। আরোহী বিষণ্ণতা নিয়ে মুচকি হাসলো। আরোহীর বিষণ্ণ মুখটা দেখে মৃদুলের মা আরোহীর থুতনি ধরে বললেন, মৃদুলও বদলে যাবে, দেখো। মৃদুলও তোমায় ভালোবাসবে, একটু সময় দাও। আমি জানি ও ঠিক বুঝবে। 9 মাস পেটে ধরেছি তো, বুঝি আমি। এমনটা হলে আমার থেকে খুশি আর কেউ হতো না, কিন্তু তা কি আদৌ হবে? হয়েছে, এখন এত ভাবতে হবে না। এই নাও, এই ফলগুলো শেষ করো, আর 2টো ডিম। মা, এগুলো এখন? হ্যাঁ, এখনই সব শেষ করো, তারপর নাস্তা করবে। আরোহী চোখ মুখ কুচকে খেতে লাগলো। মৃদুল এলো তখনই। মা, ক্ষুধা লাগছে, খেতে দাও। বস, দিচ্ছি। মৃদুল তাকালো আরোহীর দিকে। আরোহী সেদিকে না তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফল খেতে লাগলো। হঠাৎ ভীষণ বমি পেল আরোহী। ওক ওক। দৌড়ে বেরিয়ে পড়লো আরোহী। ওয়াশরুমে গিয়ে গড় গড় করে বমি করে দিল। মৃদুল ওর সাথে সাথে এসেছিল। আরোহীকে বমি করতে দেখে 2 বাহুতে হাত রেখে ধরলো। আরোহী চোখ মুখে পানি দিয়ে তাকালো। এই নিন, পানিটা খান। লাগবে না। আরোহী চলে গেল। মৃদুল আহাম্মকের মতো চেয়ে রইল। যা বাবা, ভালোর জন্যই তো সাধলাম, অবশ্য নেওয়ার কথাও না আমি যা করছি। মৃদুলকে নাস্তা করে বের হলে গন্তব্য ফাহিমের বাসা। ফাহিমের বাসায় গিয়ে ভর ছেড়ে দিয়ে বসলো মৃদুল। তা দেখে ফাহিম বলল, কি রে, তুই এই সময় আমার বাসায়? সব ঠিক আছে তো? লিমা আবার কিছু করেছে নাকি? না, ও কি করবে? 2 দিনে কতবার যে কল করছে, আমি ব্লক করে রেখে দিছি। ওই শালি ভালো হবে না আর। আচ্ছা, সে যাই হোক, এখন কি অবস্থা? আরোহী সব জেনে গেছে। জেনে গেছে মানে? কি জানছে? লিমার আর আমার যে সম্পর্ক ছিল তা। পুলিশ কি কিভাবে জানলো?
অবশ্য ভুল কিছু তো আর জানেনি। চুপ কর তুই। জানছে তো কি হয়েছে? তুই তো আর ভাবিকে ভালোবাসিস না। ভালোবাসিস কি বলছি? তুই তো পছন্দই করিস না। মৃদুল কিছু বলল না, মন খারাপ করে চুপ করে রইল। ফাহিম কিছু একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বলল, এই তোদের না ডিভোর্স হয়েছে? তুই না বললি তুই সই করে দিয়েছিস? ভাবিও কি? না, দেয়নি। যাক, তাহলে তো ভালো। না, ভালো না, দেয়নি, তবে বলল দিয়ে দিবে, কারণ সে জানে আমি আর লিমা সম্পর্কে আছি। কিন্তু তোরা তো কোনো সম্পর্কে নেই এখন, বলিসনি তুই? না, কোন মুখে বলতাম? এখন কি করবি ভাবছিস? কি ভাবছি? মৃদুল চুপ হয়ে গেল। ওর মুখে হাসি ফুটল, মুচকে মুচকে হাসতে লাগলো। মৃদুলের হাসি দেখে ফাহিম বলল, এমন হাসছিস কেন? তারপর মৃদুল যা বলল তা শুনে ফাহিম অবাক হওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে বলল, কি কি বলছিস? এটা সত্যি? হ্যাঁ, সত্যি। কংগ্রাচুলেশন দোস্ত, বাবা হয়ে যাচ্ছিস আর আমি চাচ্ছু। আচ্ছা, একটা কথা বলতো, তুই তুই কি ভাবির সাথে জোর বা কেমনি কি? তুই তো ভাবিকে পছন্দই করতি না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জোর করে বলতে পারিস, কারণ আমি ড্রাঙ্ক ছিলাম। আমি কিছুই জানতাম না। তবে কি জানিস, মেয়েটা কোনো অভিযোগ করেনি, কিছু বলেওনি। উল্টো আমি ওরে কত কি বলছি। ফাহিম মৃদুলের কাঁধে হাত রেখে বলল, আর ভুল করিস না, ভাবির কাছে ক্ষমা চা, আমার মনে হয় ক্ষমা করবে। তোর কি মনে হয় আমি চাইনি? মেয়ে মানুষ তো অভিমান একটু বেশি। সংসার করার জন্য চেহারা দরকার হয় না রে, একটা ভালো মনের মানুষ হলেই হয়। ভাবিকে মেনে নে, আর এখন তো সে তোর বাচ্চার মাও। কিভাবে কি করব বুঝতে পারছি না। ভাবিকে বোঝা, সরি বল, ভাবিকে ভালোবাসিস সেটা বল তুই। ভালোবাসি কি না জানি না তো। তাহলে বলবো, আগে বুঝ তুই ভালোবাসিস কিনা। যখন নিজেকে বোঝাতে পারবি, যখন বুঝতে পারবি ভালোবাসিস, তখনই ভাবিকে বলে দিস। কিন্তু হ্যাঁ, বুঝতে যেন দেরি না হয়। মৃদুল কিছু একটা ভাবতে লাগলো। দুই বন্ধু বেশ কিছু সময় গল্প করার ওর মৃদুল বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে আরোহীকে ডাকতে লাগলো, আরোহী, আরোহী। এভাবে চিল্লাচ্ছিস কেন? কি দরকার আরোহীকে দিয়ে বল। দরকার আছে মা, তাই ডাকছি। মৃদুল, তুই কিন্তু আর ভয় পেও না, আমার বাচ্চার মায়ের গায়ে আমি হাত তুলব না। ভদ্রমহিলা ছেলের কথায় অবাক হলেন, সাথে খুশিও। মৃদুল, তুই ঠিক আজ বলছিস নাকি অন্য কোনো ভাবনা আছে তোর? সত্যি করে বল। এবার যদি আর কোনো কিছু করিস না, আমি তোকে ছেড়ে কথা বলবো না কিন্তু। আমি ঠিক আছি মা, আর ঠিক বলছিও। যে অন্যায় আমি করেছি তা ক্ষমার অযোগ্য, তবু আমি চাই ভুল শুধরাতে। হঠাৎ এমন ভাবনা উদয় হলো কি করে? লিমা কি আছে নাকি গেছে? মৃদুল মাকে খুলে বলল। সব শুনে তিনি বেশ রাগলেন লিমার ওপর। পরক্ষণে আবার শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। ছেলের কপালে চুমু খেয়ে বললেন, আমি জানতাম তুই বুঝবি। আরোহী মেয়েটা বেশ ভালো, ভীষণ নম্র। তোর বাবা তোর জন্য আসল জিনিসটাই এনেছে। আমি বুঝতে পেরেছি মা, আরোহী আসলেই খুব ভালো। না হয় অন্য কেউ হলে আমাকে সহ্য করতো না এইভাবে। এবার অন্তত কদর করিস, আর কষ্ট পেতে দিস না। দিব না মা, আমি বুঝেছি চেহারাই আসল না, মানুষের আসল সৌন্দর্য তো তার ব্যবহারে। তুমি চিন্তা করো না, আমি মাথায় করে রাখবো ওকে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম শুনে। তোর বাবা শুনেই অনেক খুশি হবে। এখন বলো তো তোমার বৌমা কোথায়? ডাকলাম যে এলো না তো। আরোহী ছাদে আছে বোধ হয়। আচ্ছা, আমি তাহলে দেখে আসি। দাঁড়া, ওর জন্য দুধ নিয়ে যা। তুইও কফি খাবি তো নাকি? মৃদুল হেসে সোফায় বসলো। মা এসে কফি আর দুধ দিয়ে গেল। মৃদুল সেগুলো নিয়ে চলল ছাদে। আর ওই শাড়ের আঁচল ছেড়ে রেলিং ধরে চোখ বন্ধ করেছিল। আরোহীকে দেখে মৃদুল থেমে গেল। কোমর অব্দি লম্বা চুলগুলো বাতাসে উড়ছে। মৃদুল পেছনে গিয়ে কাশি দিল। আরোহী লাফিয়ে উঠে পিছু ফিরল। মৃদুলকে দেখে বলল, আপনি এখানে? কেন আসতে পারি না বুঝি? আরোহী ভ্রু কুঁচকে চেয়ে আবার সামনের দিকে তাকালো। এই নাও মা, দুধ পাঠাইছে। এই সময় নাকি দুধ ডিম খেতে হয়। আরোহী অবাক চোখে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দুধের গ্লাসটা এগিয়ে দিল। আরোহী বিনা বাক্যে হাতে নিল। অনেক সময় চুপ রইল দুজনে। নীরবতা ভেঙে মৃদুল বলল, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? সরি বলছি তো। আরোহী তখনও চুপ। মৃদুলের ভালো লাগলো না আরোহীর এমন নীরবতা। চুপ করে আছো কেন? সরি তো, রাগ করে থেকো না। রাগ করিনি। আমি রাগ করার কে বলুন তো? তুমিই তো। চুপ হয়ে গেল মৃদুল। আরোহী মৃদুলের দিকে তাকিয়ে বলল, চুপ করে আছেন কেন? বলুন, আমি কি? কিছু না। হ্যাঁ। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। এই যে যেমন দেখতে দেখতে আরোহীর 7 মাস হয়ে গেছে। পেটটা বড় হয়েছে বেশ। মৃদুল আরোহীতে আসক্ত হয়েছে দারুণভাবে। দুজনের সম্পর্কটা সহজ হয়েছে, কিন্তু মৃদুল এখনো বলে উঠতে পারেনি যে সে আরোহীকে ভালোবাসে। ভারী পেট নিয়ে আরোহীর নড়তে চড়তে বেশ কষ্টই হয়। বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়েছিল আরোহী।
হঠাৎই পেছন থেকে সোনিয়া বলে উঠল, আপু, তুই এখন এই সময়? কেন আশা করনি বুঝি? একদমই না। তাহলে চলে যাই। তুমি তো খুশি হওনি। খুশি হয়নি কে বললো? কিন্তু হঠাৎ অনেকদিন পর এলি, সেই যে গেলি, আর আজ মনে হলো। আব্বাকে তো চিনোই, দুলাভাইয়ের উপর ভীষণ রেগেছিল, তাই আসতে দেয়নি কাউকে। আব্বা মা কেমন আছে? আর তুই একা এলি কি করে? আমি একা আসিনি তো, সবাই এসেছে। সত্যি? হ্যাঁ সত্যি। তা আমাদের চ্যাম্প কেমন আছে? পিচ্চি চ্যাম্প, তুমি কেমন আছো সোনা? খালামণি এসেছে দেখো। কি হচ্ছে কি শালিকা? আমার বউয়ের পেটে হাত দিছো কেন? আমার বাবু ব্যথা পাবে। আপনার বউ আমার বোন হয় দুলাভাই, আর আপনার বাবু আমার কি হয় তা জানেনি। আরোহী অবাক হয়ে দুজনের খুনসুটি দেখছে। আরোহীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদুল বলল, কি বউ কি দেখো? শালিকের সাথে মজা করছি দেখে তুমি আবার হিংসে করো না কিন্তু। শালি তো আদি ঘরওয়ালি। মৃদুলের কথা আরোহী লজ্জা পেল। আহা আমার মিষ্টি দুলাভাই। আমার সুইট শালি, এখন নিচে আসো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ আসছি আমি, আগান। আমার বউটাকে ধরে নিয়ে আসবা, ব্যথা পাই না যেন। আহা কি দরদ। একমাত্র বউ বলে কথা, দরদ তো থাকবেই। মৃদুল চলে গেল। আরোহী শুধু হা করে ওদের কাহিনী দেখলো। মৃদুল চলে যাওয়ার পরে সোনিয়া মুচকি হেসে আরোহীকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া অনেক বদলে গেছে আপু। তুমি জানো আজ আমাদের এখানে আসা শুধু ভাইয়ার জন্যই। আরোহী ভ্রু কুঁচকে চাইল। সোনিয়া সিরিয়াস হয়ে বলল, ভাই আমাদের বাসায় গিয়েছিল সপ্তাহখানেক আগে। ভাইয়াকে দেখে তো আব্বা রেগে বলল। এখানে কি চাই? কেন এসেছো? বাবা আমায় মাফ করে দিন, আমি আপনাদের সাথে আরোহীর সাথে অনেক অন্যায় করেছি। আরোহীর বাবা তখনও গম্ভীর হয়ে রইল। মৃদুল খুব শান্তভাবে সবাইকে বোঝালো, আর কি রাগ করে থাকা যায়? আরোহীর 7 মাস উপলক্ষে ছোট অনুষ্ঠান হবে বলে সবাইকে বলে উঠল। এর মধ্যে সোনিয়ার সাথেও বেশ ভাব হয়েছে। সব শুনে আরোহী বলল, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানলাম না। তোমার জন্য সারপ্রাইজ ছিল। ভাইয়া তোমায় ভালোবাসে আপু। ভালোবাসার কথাটা শুনে আরোহী চমকে উঠল। হেসে বলল, আরে না, তুই ভুল ভাবছিস। উনি তো লিমাকে। লিমা আপুকে পছন্দ করতে ওটা ভালোবাসা ছিল না। আর লিমা আপুর সাথে ভাইয়ের কোনো যোগাযোগ নেই, অনেক আগেই শেষ হয়ে গেছে। তুই কি করে এসব জানলি? মৃদুল ভাইয়ের বন্ধু ফাহিমকে চেনো? হ্যাঁ, ছেলেটা ভালোই, এই বাসায় আসে মাঝে মধ্যেই। কিন্তু ফাহিম ভাইয়ের কথা তুই কিভাবে? সেদিন ভাইয়ের সাথে ফাহিমও গিয়েছিল, তখন ওনার সাথে আমার কথা হয়। তারপর তারপর? তারপর কি? আপু থাক, বাদ দাও। বাদ কেন দিব? তলে তলে এত কিছু। আপু আচ্ছা বাবা, আর বললাম না। ফাহিম ভাই কিন্তু ভালোই, মানাবে তোর সাথে ভালোই। সোনিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আরোহী হেসে বোনকে জড়িয়ে ধরলো হালকা করে। ফাহিমি সোনিয়াকে সব বলেছে, তাই তো মৃদুলের ওপর জমে থাকা রাগ নিভেছে। দুবোনের আহ্লাদের মধ্যে ডাক পড়ল, কই তোমরা? এতক্ষণ কি করো? কখন আসতে বলেছি? আসতে তোলা ভাই। সোনিয়া আরোহীকে নিয়ে নিচে গেল। সিঁড়ি থেকে মৃদুল হাত ধরে নামালো। বাবা মাকে দেখে আরোহী কেঁদে ফেললো। আরোহীর বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মা? এতদিনে আমার কথা মনে পড়লো? তুই তো আমার কলিজা, তোকে বলবো কি করে মা? হয়েছে, আর আহ্লাদ করতে হবে না, এবার খেতে বসো তো সবাই। সবার হাসি মজার মধ্যে দিয়ে কেটে গেল দিনটা। সময় এগোতে লাগলো। আরোহী ডেলিভারির সময় তার সাথে পাল্লা দিয়ে এগোতে লাগলো। এই সময়টার মধ্যে মৃদুলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আরোহীকে ভালোবেসে সে যেন উন্মাদ হয়ে গেছে। একসময় যে মেয়েটাকে তার সহ্য হতো না, আর এখন সেই মেয়েটি তার চোখের মণি, বেঁচে থাকার কারণ। একদিন রাত্রে মৃদুল আরোহীকে ঘুমিয়ে হঠাৎই আরোহী চিৎকার দিয়ে উঠল। না। কি হলো? কি হলো? আরোহী কেঁদে ফেললো, হাঁপাতে লাগলো। মৃদুল উঠে বসে ওর কাঁধে হাত রাখতে জড়িয়ে ধরলো মৃদুলকে। কি হয়েছে আমার পাগলিটার? কোনো দুঃস্বপ্ন দেখেছো? আরোহী কেঁদেই যাচ্ছে। এভাবে কাঁদছো কেন? তাকাও আমার দিকে। আরোহী তাকাও। কি হয়েছে বলো আমাকে। আমার বাচ্চা। কি হয়েছে? কষ্ট হচ্ছে বলো আমাকে। আরোহী তাকাও, কি হয়েছে বলো। খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না, ডাক্তার ডাকতে হবে না। সত্যি তো? মৃদুলের বুকে চুপটি করে পড়ে রইল আরোহী। হঠাৎ বলল, আচ্ছা, আমি যদি মারা যাই আপনি কি আবার বিয়ে করবেন? এসব কি কথা আরোহী? বলুন না, শুনুন, আর বিয়ে করবেন না কেমন? আমার বাচ্চাটাকে সৎ মায়ের খারাপ ব্যবহার পেতে দিবেন না। এবার কিন্তু খারাপ হচ্ছে আরোহী। চুপ করো, তোমার কিছু হবে না, আমি আছি তো। এখন একটু ঘুমাও তো, আমি চুল টেনে দিচ্ছি, তুমি ঘুমাও। আরোহী কোনো কথা বলল না, শুধু স্বপ্নটার কথা ভাবছে। একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে তার। আরোহীর মৃত দাদি তাকে ডাকছে, গায়ে কাফনের কাপড় জড়ানো। আরোহী দাদির পেছন পেছন চলে যাচ্ছে। বাচ্চা মেয়েটা
মা মা করে কাঁদছে। আর ওই চোখ দিয়ে পানি পড়ালো। তুমি এখনো কাঁদছো? হুম, কাচ্ছি না। ঘুমাতে বললাম তো, ঘুমাও। আরোহী চোখ বুঝলো। আরোহী, এই আরোহী, হুম। ফাহিমের মা অনেক অসুস্থ, আমাকে একটু যেতে হবে। যাও, সাবধানে যেও। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। কোনো কিছু দরকার হলে মাকে বলবে, নিজে কিছু করতে যাবে না। আমি কল করব বারবার। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। তাড়াতাড়ি ফিরবো। মৃদুল চলে যেতেই আরোহী আবার ঘুমে তলিয়ে গেল। মৃদুল যাওয়ার সময় মাকে বলে গেল, মা, আমি একটু বাইরে যাচ্ছি, তোমার বৌমাকে দেখে রেখো। কোথায় যাচ্ছিস? ফাহিমের মায়ের শরীর ভালো না, দেখতে যাবো একটু। সে কি হলো ভাবির? গেলে দেখতে পাবো, তোমায় জানাবো। মৃদুল মাথা নেড়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আরোহীর ঘুম ভাঙলো বেশ কিছুক্ষণ পরে, তাও শাশুড়ির ডাকে। মৃদুলের মা খাবার নিয়ে এসেছিল, আরোহীকে ঘুমোতে দেখে একটু চিন্তিত হলো। খাবারটা টেবিলের উপর রেখে আলতো হাতে ডাক দিলেন। আরোহী টিপটিপ চোখে তাকালো। শাশুড়িকে দেখে ধরপড় করে উঠে বসলো। চুলগুলোকে হাত খোপা করে শাশুড়ির দিকে তাকালো। মা, আপনি? অনেক সময় ঘুমিয়েছি, তাই না? ইস, কত দেরি হয়ে গেল। এত ব্যস্ত কেন হচ্ছ? এই সময় একটু একটু ঘুম হয়, ব্যাপার না। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি তোমার শ্বশুরকে ওষুধ দিয়ে আসি। ঠিক আছে মা। লক্ষ্মী মেয়ে। মৃদুলের মা চলে যেতেই আরোহী হেঁটে ওয়াশরুমের দিকে গেল। মাথাটা ঘুরছে ওর। এমন লাগছে কেন আমার? উফ, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ সহায় হন। পেটে হাত রেখে আস্তে আস্তে ওয়াশরুমে গেল। চোখ মুখে পানি দিয়ে বের হতে যেতেই মাথা ঘুরে গেল। পানিতে পা গেলে পড়ে গেল আরোহী। অমনি চিৎকার করে উঠল। আল্লাহ গো! ব্যথায় মুখ নীল হয়ে গেল। পেটে হাত দিয়ে কাতরাতে লাগলো, কিন্তু কেউ শুনলো না ওর আওয়াজ। প্রচন্ড ব্যথায় ব্লাড যেতে লাগলো। একটা সময় জ্ঞান হারালো আরোহী। এদিকে মৃদুল বারবার কল করছে, আরোহী ধরছে না। অবশেষে মাকেই কল করলো। হ্যালো মা, আরোহী কোথায়? ওকে ফোন দিচ্ছি, এত ধরছে না কেন? শান্ত হ, আরোহী মনে হয় ওয়াশরুমে, বের হলে ঠিক কল করবে। না মা, আমার কেমন জানি লাগছে, তুমি একটু দেখো ওকে, ওর কাছে ফোনটা নিয়ে যাও। ভদ্রমহিলা কিছু একটা ভেবে মুচকি হেসে বললেন। বউ পাগল ছেলে আমার, অপেক্ষা কর, দিচ্ছি। ফোন হাতেই আরোহীর ঘরে গেলেন। আরোহী কোথাও নেই। আরোহী, আরোহী, কোথায় তুমি? আরোহী কোথায় মা? ওর কিছু হলো না তো? আরে কি বলছিস এসব? দাঁড়া, খুঁজে দেখি। ওয়াশরুমের দরজা ফাঁকা দেখে কি তিনি ভাবলেন হয়তো ওখানে নেই। পুরো ঘর খুঁজেও আরোহীকে পাওয়া গেল না। আরোহী তো রুমে নেই, গেল কোথায় মেয়েটা? মা, ভালো করে দেখো। তিনি আবার খুঁজলেন, অবশেষে ওয়াশরুমে গেলেন। আরোহীর অবস্থা দেখে চিৎকার দিয়ে বললেন, আরোহী! সকলে হাসপাতালের করিডোরে বসা। মৃদুল মাথা নিচে করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে টুপটুপ। দুবারের মানুষে ভরে আছে। আরোহীর মা হাউমাউ করে কাঁদছে। আমার মেয়েটার সাথে এ কি হলো? আল্লাহ, কোন পাপে শাস্তি দিচ্ছ মেয়েটাকে? মা চুপ করো, এভাবে কেঁদো না, আপুর কিচ্ছু হবে না। আরোহীকে উঠিতে ঢোকানো হয়েছে 8 ঘন্টা হলো। মৃদুলের মা যখন দেখতে পেল আরোহীকে, তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল, রক্তে ভেসে যাচ্ছিল। হাত থেকে ফোন পড়ে গেল তার। ও মা, মারে কথা বল। ওই মৃদুলের বাবা, জলদি আসেন। মৃদুল মায়ের চিৎকার শুনেই বুঝেছিল তার আরোহী ভালো নেই। সব ছেড়ে ছুটে এসেছিল। ততক্ষণে আরোহীকে হাসপাতালে অ্যাডমিট করা হয়ে গেছে। আরোহীর বাবা আমাকে ফাহিম বলেছিল, ফাহিমও এসেছে সাথে। আরোহীর বাবা এসে মৃদুলের গালে থাপ্পড় মেরে বসে। বল, কি করছিস আমার মেয়ের সাথে? তোর সাথে বিয়ে হয়ে আমার মেয়ের জীবনটা নরক হয়ে গেল। মৃদুল মাথা নিচু করে রইল। আরোহীর বাবা সরে ধপ করে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ডাক্তার এসে যে খবর জানালেন, তাতে সবার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হলো। এক্সকিউজ মি, আরোহীর হাজব্যান্ডকে? আমি মৃদুল, আরোহীর হাজবেন্ড। মিস্টার মৃদুল, আপনারা পেশেন্টটাতে অনেক দেরি করে ফেলেছেন। পেশেন্টের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। ইমিডিয়েট ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমাদের এখানে এই রক্ত নেই। পেশেন্টের বাচ্চার সম্ভাবনা খুবই কম, হয়তো বাচ্চা, না হয় মা। আপনার মতামতটা খুবই জরুরি। আমাকে তো চাই না, শুধুমাত্র আমার স্ত্রীকে ফিরিয়ে দিন ডাক্তার। আমরা যথাযথ চেষ্টা করব, যদিও সম্ভাবনা খুবই কম, তবুও আমরা চেষ্টা করব দুজনকেই সুস্থ করার। আপনারা সৃষ্টিকর্তাকে ডাকুন আর রক্তের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। মৃদুল ধপ করে নিচে বসে গেল, মুখ ঢেকে কেঁদে উঠল। ফাহিম মৃদুলের কাছে এসে বসে কাঁধে হাত রাখলো। ফাহিমকে দেখে মৃদুল জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো। এইভাবে ভেঙে পড়িস না দোস্ত, ভাবির কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কেন এমন হলো বলো তো?
আমি যে ওকে অনেক ভালোবাসি, ভালোবাসি কথাটা যে বলা হয়নি। মৃদুলের বাচ্চাদের মতো কান্না দেখে কেঁদে ফেলেছে সবাই। মৃদুলের মা স্বামীকে আঁকড়ে ধরে কাঁদছে। আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছি না, আপনি কিছু করুন। আমি ওকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। আমার কি ছেলে কি যে হয়ে গেল। ওপরওয়ালাকে ডাকো। আমার ছেলেটার এত পরিবর্তন, যার জন্য সব হলো, এখন সেই মৃত্যুর মুখে। স্ত্রীকে রেখে রফিক সাহেব ছেলের কাছে গেলেন। বাবাকে দেখে মৃদুল পা আঁকড়ে ধরল। বাবা, আপনার কাছে কখনো তেমন কিছু চাইনি, আজ চাচ্ছি। আমার আরোহীকে এনে দিন বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমায় আরোহীকে এনে দিন। ছেলের কান্না দেখে ভেঙে পড়লেন তিনিও। কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পেলেন না, তবু বললেন, এভাবে কান্নাকাটি করলে কিছু হবে না মৃদুল, তোমার শক্ত হতে হবে। কি ব্যাপার, আপনারা রক্তের ব্যবস্থা করেছেন? নার্সের কথা শুনে সকলের যেন হুঁশ ফিরল। আরোহীর চিন্তায় আসল জিনিসই ভুলে গিয়েছিল। ওদের চুপ থাকতে দেখে নার্স আবার বলল, 10 মিনিটের মধ্যে রক্তের ব্যবস্থা করুন। আমি রক্ত দিব। সোনিয়ার কথায় কি যেন ছিল। ওর দিকে চাইলো সবাই, সেদিকে পাত্তা না দিয়ে সোনিয়া বলল, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, চলুন আমি দিব রক্ত। রক্ত লাগবে 4 ব্যাগ। আপনার তো মনে হয় বয়স কম, রক্ত নেওয়া যাবে না। আমার বোন মৃত্যুর সাথে লড়াই করছে আর আপনি আমার বয়স নিয়ে আছেন। আমি তো বললাম আমি রক্ত দিব। ঠিক আছে আসুন, কিন্তু 1 ব্যাগের বেশি রক্ত নেওয়া যাবে না। বাকি রক্তের ব্যবস্থা করুন। কথাটা বলে নার্স চলে যেতে নিলেই মৃদুল বলল, আমার স্ত্রী কেমন আছে? স্যার বলবে আমায়, কিছু জিজ্ঞাসা করবেন না, প্রার্থনা করুন। নার্স চলে গেল, পিছু পিছু সোনিয়াও যেতে লাগলো। তখন সোনিয়ার মা ওর হাত ধরে বলল, মারে তুই? আমি আপুকে ভীষণ ভালোবাসি মা। আমার রক্ত দেওয়ায় যদি আমার বোন আবার আমার কাছে ফিরে আসে, তাহলে আমি আমার শরীরের সব রক্ত দিতেও রাজি। বোনের প্রতি ভালোবাসা দেখে চোখে জল ফিরল মায়ের। সোনিয়া সবাইকে আশ্বাস দিয়ে চলে গেল। ফাইভ ওর বন্ধুদের সবাইকে কল করে বলল কারো রক্ত নেগেটিভ কিনা। পেয়েও গেল দুজনকে। ওদের আসতে বলে হাঁপ ছাড়লো। মিনিট 20-এর মধ্যে সবাই এসে গেল ঠিকই, কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন পড়ল না। ডাক্তার বেরিয়ে এলো, সাথে ছোট্ট একটা বাবুকে নিলে এলো নার্স। মৃদুলের হাতে বাবুটিকে দিয়ে বলল, কংগ্রাচুলেশন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। মৃদুল একবার মেয়ের দিকে তাকালো, চোখ বুজে লম্বা শ্বাস নিল। মেয়ের কপালে আলতো চুমুখে বলল, আলহামদুলিল্লাহ। মেয়েকে মায়ের কোলে দিয়ে বলল, আমার স্ত্রী ও কেমন আছে? সুস্থ আছে তো? আমি কি দেখা করতে পারি ওর সাথে? আরোহীর কথা শুনে মুখ কালো হয়ে এলো ডাক্তার নার্সের। ওদের মুখের দিকে তাকিয়ে রইল সবাই। আরোহীর বাবা বললেন, ডাক্তার স্যার চুপ করে আছেন কেন? আমার মেয়ে ঠিক আছে তো? দেখুন, আপনারা শক্ত হন। যার হায়াত যতটুকু, সে ততদিনই বেঁচে থাকবে। মানে কি কি বলছেন এসব? আমার আরোহী একদম সুস্থ আছে বলুন। ফাইজলামও করবেন না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার অবস্থা আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি মিস্টার মৃদুল, আমরা অনেক দুঃখিত। আমরা বাঁচাতে পারিনি তাকে। শি ইজ নো মোর। আর এটাই সত্যি। ব্যাস, একটু কথাই যথেষ্ট ছিল মৃদুলকে পাগল করতে। হাসপাতাল জুড়ে আহাজারি লেগে গেল। মৃদুল ডাক্তারের কলার চেপে ধরলো। বেঁচে নেই মানে? আপনারা ওকে বাঁচাতে পারেননি মানে কি? আপনি বলেছিলেন অন্তত যে কোনো একজন। আপনারা আমার স্ত্রীকে মেরে ফেললেন। ডাক্তার আর কলার ছাড়িয়ে ঝাড়ি দিয়ে বলল, আপনার স্ত্রী নিজেই বাঁচতে চায়নি। ওনার জ্ঞান ফেরার পরে বলা হয়েছিল, সে বলেছে তার সন্তানকে খুন করতে পারবে না। মা হয়ে কিভাবে নিজের অংশকে মারবে? আমরা বুঝিয়েছিলাম বেঁচে থাকলে আবার বাচ্চা আসবে। সে শোনেনি, আমাকে কসম করে বসে। আমরা কি করতাম আর? তারপরও চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে। ভাগ্য সহায় হয়নি, বিধাতা চায়নি। মৃদুল সরে গেল 2 কদম। নিচে বসে চিৎকার করে কেঁদে উঠল। আরোহীর মা জ্ঞান হারিয়ে ফেলেছে আরোহীর মৃত্যুর খবর শুনে। শুদ্ধ জন্মানো বাচ্চাটাও বাবার কান্নায় পাল্লা দিয়ে কাঁদছে। সেও যেন বুঝে গেছে তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে। সোনিয়া বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছে আর কাঁদছে। বাবু কাঁদিস না, কিচ্ছু হয়নি সোনা, চুপ করো, চুপ করো। মৃদুলের মা মৃদুলের কাছে এসে বসে পড়ল। ছেলেকে আগলে ধরে বলল, আব্বা, আমার আব্বা। মা, মা আমার আরোহী। ওরা মিথ্যা বলছে বলো। আরোহীর কিচ্ছু হয়নি বলো না মা। তুমি তো কখনো মিথ্যা বলো না, আজও বলো না। আমার আরোহী আমাকে রেখে কোথাও যেতে পারে না। ছেলেকে কি বলে সান্ত্বনা দিবেন তিনি? তারও যে কলিজা পুড়ে যাচ্ছে। অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে। একটাই কথা ভাবছে, আমি কেন আরো আগে গেলাম না? কেন ওর প্রতি এত যত্নশীল হলাম না? আমার জন্য এই অঘটনটা ঘটলো। ওদের কান্নায় চারপাশ ভারী হয়ে উঠল। কাঁদলো অনেকেই। আরোহীর মা হাজারি করতে লাগলো। বাবা বেরিয়ে গেলেন। এখানে থাকা তো আর সম্ভব হচ্ছে না। মৃদুলের বাবা
এক কোণে বসে রইলেন ঠেস দিয়ে। সেও তো আরোহীকে নিজের মেয়ে বলেছে, আজ তার মেয়েটা নেই। আরোহী নেই এই কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না। হঠাৎই মৃদুল উঠে দাঁড়ালো, মেয়ের দিকে তাকিয়ে দেখলো কাঁদছে এখনো। আমার সোনা মেয়ে কেঁদো না, তোমার মাম্মার কিছু হয়নি মা। পাপা এখনই যাবে আর মাম্মাকে জাগিয়ে তুলবে। মৃদুল মেয়েকে বাবার কাছে নিয়ে বলল, বাবা মেয়ের কানে আজান দিন, আমি আপনার বৌমাকে জাগিয়ে আসি। মৃদুলের এমন আচরণে অবাক হলো সবাই। ছোট বাবুটাকে কোলে নিয়ে কানের কাছে আজান দিলেন আরিফ সাহেব। মেয়ের কান্না থেমে গেছে। বাবার কোলে গিয়ে দাদুর দিকে তাকিয়ে আছে কেমন গম্ভীর হয়ে। আমার ছোট গিন্নি একদম মায়ের মতো হয়েছে, শুধু গায়ের রংটা বাবার মতো হয়েছে। ছোট আরোহী আমার দিদুন। মৃদুল গুটি গুটি পায়ে আরোহীর দিকে এগিয়ে গেল। হাসপাতাল থেকে 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সব ফর্মালিটি শেষ করে আরোহীর দেহ নিয়ে যেতে বলা হয়েছে। ফাইম সবকিছু শেষ করলো, এখন আরোহীকে নিয়ে যাওয়ার পালা। মৃদুল গিয়ে দেখলো আরোহী ঘুমিয়ে আছে, চাদর দিয়ে পুরো শরীর ঢাকা। আরোহীর কাছে গিয়ে বসলো, চাদর সরিয়ে অজস্র চুমু খেলো মুখটায়। এই আরোহী ওঠো না, দেখো আমার এসব নাটক ভালো লাগছে না। তাড়াতাড়ি উঠে বসে বলো তো, বাবুর আব্বু আমার চুল টেনে দেন, বাবুর আব্বু আমার ক্ষুধা লাগছে খাবার এনে দেন। বলো না এসব। সবাই বলছে তুমি নাকি আর নেই, কিন্তু আমি তো জানি তুমি আছো। আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ তাই না? অনেক তো হলো, আর কত? এবার থামাও এসব। জানো আমাদের মেয়েটা কাঁদছে, আমি ওকে কথা দিয়েছি তার মাম্মাকে ফিরিয়ে দিব। আরোহী তো কোনো কথা বলছে না, বলবে বা কি করে? সে তো আর পৃথিবীতেই নেই। মৃদুল অনেক কথা বললো, কিন্তু আরোহীর কোনো সাড়া শব্দ নেই। দেখে এবার রেগে ওকে ঝাঁকাতে লাগলো। তুমি আমায় বলেছিলে আমায় ছেড়ে যাবে না, তবে আজ কেন কথা রাখলে না? তোমায় যে বড্ড ভালোবাসি, কেন আমায় ভালোবাসি বলার সুযোগ দিলে না? তুমি কথা রাখোনি, আমায় নরকে ফেলে স্বার্থপরের মতো চলে গেলে। একা কেন গেলে? আমায় কেন নিয়ে গেলে না? আমি থাকবো কি করে বলো? মৃদুলের পাগলামি দেখে আবার সবাই কেঁদে ফেললো। কেটে গেছে 5 দিন। আরোহীর জানাজা হয়ে মাটি দেওয়া হয়ে গেছে। মৃদুলের এখনো বিশ্বাস হয় না তার আরোহী যে নেই। খাওয়া দাওয়া ঘুম সব যেন আরোহী যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে। যখনই সময় পায় দৌড়ে গিয়ে কবরের সাথে লিপ্টে থাকে। কবরে হাত বুলিয়ে বলে, আরোহী বউ শুনতে পারছো? আমি না তোমায় ভীষণ ভালোবাসি। তুমি বিহীন একটা দিনও আমার কাটছে না। জীবনটাকে বড্ড বিষাক্ত লাগছে। আচ্ছা তোমার কি কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে তাই না? একটু অপেক্ষা করো, আমি এখনই কম্বল নিয়ে আসছি। এক ছুটে ঘরে গিয়ে কম্বল নিয়ে বের হলো। ছেলেকে এভাবে ছুটতে দেখে মা বলল, মৃদুল এভাবে দৌড়ে কই যাচ্ছিস? হাতে কম্বল কেন? মৃদুল উত্তর দিল না। কথাটা কান অব্দি গেছে বলে মনেও হলো না। ছেলেকে এভাবে দৌড়তে দেখে ঘাবড়ে গেলেন তিনি। পিছু পিছু ছুটলেন। আরোহীর কবরটা মৃদুলের বাড়ির বাগানের শিউলি গাছের নিচে দেওয়া হয়েছে। মৃদুল ভালো করে কম্বলটা কবরে ঢেকে দিল। আর ঠান্ডা লাগবে না বউ। আল্লাহ আমার আরোহীকে কষ্ট দিয়েন না। ও যদি কোনো ভুল করে থাকে সেই শাস্তি আমায় দিয়েন। দূর থেকে ছেলের কাণ্ড দেখে চোখের পানি উপচে পড়ছে মৃদুলের মায়ের। আর ওই মৃদুলের মেয়ের নাম রাখা হয়েছে আরশি। আরশির পরিবারও এখানেই আছে। আরোহী শোকে কাতর সবাই। তারপর মৃদুলের পাগলামো, ছোট মেয়েটার কান্না সব মিলে দুর্বিষহ হয়ে উঠেছে। দিন দিন মৃদুলের অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। সেদিন বিকেলে মৃদুল ছাদে দাঁড়িয়ে আরোহীর কবরের দিকে চেয়েছিল। পেছন থেকে সোনি এসে কাঁধে হাত রাখলো। ভাইয়া, হুম। আরুষিকে কোলে নাও। তুমি মেয়েটার সাথে অন্যায় করেছো ভাইয়া। এই বাচ্চা মেয়েটার কি দোষ বলো তো? ওকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? মৃদুল ফিরে তাকালো সোনিয়ার দিকে। সোনিয়ার কোলে আরশিকে দেখে বুক কেঁপে উঠল। একদম আরোহীর কার্বন কপি হয়েছে। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, হাসও একদম আরোহীর মতো। ফুটফুটে এক বাচ্চা। মৃদুল হাত বাড়িয়ে কোলে নিলে বাবার কোলে গিয়ে সে কি আহ্লাদ মেয়ের। আঙ্গুল চাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। মেয়ের হাসি দেখে মৃদুলও হাসলো একটু। সারা মুখে চুমু খেলো। একদম আরোহীর মতো হয়েছে তাই না বলো? গায়ের রংটা আমার মতো পেয়েছে। এছাড়া বাকি সব আরোহীর। আরোহী গিয়েও যেন ফিরে এসেছে। আমার আপু। ভাইয়া একটা কথা বলি। বলো। আপু আমাদের ছেড়ে চলে গেছে 2 মাসের বেশি হলো। ভাইয়া, মানুষ সবসময় সাথে থাকে না। আল্লাহর পরিকল্পনার উপরে কারো হাত নেই। তুমি এমন পাগনামি করছো, এটা দেখে আপুও তো কষ্ট পাচ্ছে বলো। তাই বলছি কি। মৃদুল হাত থামিয়ে চুপ করতে বলল। মেয়ের হাত মুট করে ধরে বলল, আরশি হওয়ার 2 দিন আগে আরোহী সারা রাত আমার বুকে ছিল। ও সেদিন খুব ভয় পেয়েছিল, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিল। আমায় সেদিন বলেছিল ও না থাকাতেও ওর জায়গায় জানি কখনো কাউকে না বসাই। আমিও কথা দিয়েছিলাম নতুন করে জীবন গোছাতে বলো না। আরোহীর জায়গায় আমি কখনো নতুন করে কাউকে দিতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়েই বাকি জীবন পার করে দিব।
আমি বেঁচে থেকে আরোহীকে আজীবন ভালোবাসবো। ওর প্রতি ঝোঁক আমার মৃত্যুর পরেও মিটবে না। 5 বছর পর। পাপা হয় রিও, কি হয়েছে আরুষি সোনা? মামনি পাপা কোথায়? দেখছি না যে। পাপা কি ভুলে গেল আজ আমার 5th বার্থডে? তোমার পাপ্পা কি এই কথা ভুলতে পারে মামনি? দিদি ভাই, এদিকে এসো তো, খেয়ে নিবে। না, পাপা এলেই খাবো। দাদু, মাম্মার জন্য আজ হুজুর থেকে মিলাদ দিবে না? ছোট আরুষির কথা চোখ ছলছল করে উঠল। আজ যেমন আরুষির জন্মদিন, তেমনি আরোহীরও মৃত্যুবার্ষিকী। এই দিন আরোহীর জন্য দোয়া করা হয়, এতিম বাচ্চাদের খাওয়ানো হয়। হ্যাঁ দিব তো সোনা, তোমার পাপা সেই ব্যবস্থাই করতে গেছে। তুমি খেয়ে নাও না, হয় পাপা রাগ করবে। কি হয়েছে, কে খাচ্ছে না? পাপা, এখনই খাওনি কেন মা? কত বেলা হলে দেখছো? তুমিও তো খাওনি পাপা, আমি তোমায় খাইয়ে দিই। বাবা মেয়ে দুজনকে খাইয়ে দিল। আরোহীর মৃত্যুবার্ষিকী সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। মৃদুল আরোহীর কবরের সামনে গিয়ে দাঁড়ালো, এক তোড়া গোলাপ নিয়ে। কবরের উপর গোলাপটা রেখে হাত বুলিয়ে দিল। তোমার মেয়ে কত বড় হয়েছে জানো? সে এখন পাপাকে খাইয়ে দেয়, শাসন করে, আদর করে, সারা বাড়ি দৌড়ে বেড়ায়। ঠিক যেন তুমি। মেয়ের জন্য দোয়া করো, তোমায় যে বড্ড ভালোবাসি, সারা জীবন বাঁচবো। আমিও মামামকে ভীষণ ভালোবাসি। হঠাৎ মেয়ের গলা শুনে পিছে ফিরে দেখলো আরুষি কাঁদছে। তুমি এখানে? তোমায় খুঁজতে এলাম। পাপা, আল্লাহ কেন আমার মাম্মামকে আমাদের থেকে নিয়ে গেল? তোর মাম্মা সবসময় আমাদের সাথে আছে সোনা। মামাও আমাদের অনেক ভালোবাসে।